কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই ষড়রিপুর ষড়যন্ত্রে আমরা বন্দী। এর মধ্যে তৃতীয় রিপু অর্থাৎ লোভ মানুষকে ঠিক কোথায় কত নিচে নামাতে পারে এবং কত জঘন্য অপরাধ করাতে পারে তারই এক গা ঘিন ঘিন করা কাহিনী জীবন্ত উপবীত। বাংলা সাহিত্যে বেশ কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা প্রতি শুক্রবার আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করে থাকি। আজ আমরা বেছে নিয়েছি সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি ভয়ানক তন্ত্র উপাচারের কাহিনী জীবন্ত উপবীত। কাহিনীটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য। বিশেষ করে কোনো গর্ভবতী মহিলা এই কাহিনীটি এড়িয়ে গেলেই আমরা বেশি খুশি হব। শ্রোতাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, কোনো রকম কুসংস্কারের মনোভাব না নিয়ে খোলা মনে গল্পটি শুনুন। আর ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। শুরু করছি আজকের নিবেদন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রচনা জীবন্ত উপবীত। স্টেট বাসের পিছনের সিটে বসে জানলার বাইরে তাকিয়েছিল নবারুণ। ইচ্ছে করেই পিছনের সিটটা বেছে নিয়েছে নবারুণ, যাতে সহযাত্রীদের দৃষ্টি কম পড়ে তার ওপর। এ দুটো বছর ধরে বহুবার টেলিভিশন চ্যানেলে সংবাদপত্রের পাতায় ছবি ছাপা হয়েছে তার। আজকাল কেউ তার দিকে তাকালেই নবারুণের মনে হয় লোকটা তাকে চিনে ফেলল না তো, তার দিকে তাকিয়ে লোকটা মনে মনে ভাবছে না তো, আরে এই তো সেই অর্থলোভী নরপিশাচ ডাক্তার নবারুণ গুপ্ত, যার জন্য সরকারি হাসপাতালে একটা ফুটফুটে বাচ্চা ছেলের প্রাণ গেল। হ্যাঁ, এই অর্থলোভী, অবিবেচক, দায়িত্ব জ্ঞানহীন নরপিশাচ, এ ধরনের বিশেষণগুলোই তো তার সম্পর্কে ব্যবহৃত হতো সংবাদ মাধ্যমের আলোচনায়। সংবাদ মাধ্যমে কলঙ্কের খবর যত ফলাও করে ছাপা হয়, কলঙ্ক মোচনের খবর কিন্তু তেমনভাবে ছাপা হয় না। মেডিকেল কাউন্সিল, আইন, আদালত তাকে নির্দোষ বললেও মানুষের কাছে সে খবর তেমনভাবে পৌঁছয়নি। সমাজের চোখে হয়তো সে ঘৃণ্য মানুষ হিসেবেই সারা জীবন রয়ে যাবে। তবে এর চেয়েও বড় ধাক্কা মালবিকার মৃত্যুটা। ঘটনার চাপ নিতে পারেনি সে। প্রথমে সে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিল। সন্তান সম্ভব ছিল সে, হয়তো সামাজিক লজ্জার ভয়ে এরপর সে চলে গেল পৃথিবী থেকেই। গত 2 বছরে হাসপাতালে সেই শিশু মৃত্যুর ঘটনাটা একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে গেল নবারুণের জীবনটাকে। মসৃণ পিচ গলা রাস্তা দিয়ে উল্কার গতিতে ছুটে চলেছে বাস। হু হু করে বাতাস ঢুকছে জানলা দিয়ে। রাস্তার দুপাশে ফাঁকা ফাঁকা জমি, কোথাও কাশফুলের বন, তারই মাঝে কোথাও কোথাও চোখে পড়ছে পানশালা, ঝাঁ চকচকে রিসর্ট, একলা দাঁড়িয়ে থাকা নির্মীয়মান বহুতল, বহুজাতিক সংস্থার হোর্ডিং, মোবাইল, বাইকের বিজ্ঞাপন। শহর এখন হাত বাড়িয়েছে গ্রামের দিকে। যদিও নবারুণের মাঝে মাঝে মনে পড়ছে গত 2 বছর ধরে চলা বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনার নানা অনুষঙ্গ, বিশেষত মালবিকার সেই মৃত্যু শীতল মুখটার কথা। তবুও বহুদিন পর সেসব থেকে কিছুটা মুক্তির আনন্দ যেন অনুভব করছে নবারুণ। প্রফেসর ঘটকও বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, এখানে তার কোনো অসুবিধা হবে না, নার্সিংহোমেই তার থাকার ব্যবস্থা হবে। ইচ্ছে না হলে নার্সিংহোম ছেড়ে বাইরে যাওয়ারও দরকার নেই। বাইরের দিকে তাকিয়েই বসেছিল নবারুণ। কলকাতা থেকে সারা রাত একইভাবে বসে এসেছে সে।
মাঝরাতে একবার একটা ধাবায় বাস থেমেছিল, তখন শুধু একবার চা খেতে নেমেছিল সে। বেলা প্রায় 10টা বাজে। এমন সময় হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে বাসের গতি কমে এলো। কন্ডাক্টর ঘাড় ফিরিয়ে নবারুণকে বলল, দাদা এগিয়ে আসুন, আপনার নার্সিংহোম এসে গেছে। সিট ছেড়ে ব্যাগটা সঙ্গে নিয়ে উঠে দাঁড়ালো নবারুণ। 1 মিনিটের মধ্যেই বাসটা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে গোঁ গোঁ শব্দ তুলে চলে গেল। কিছুটা তফাতেই দেখা যাচ্ছে 3 তলা নার্সিংহোমটা। মাথার ওপর সাইনবোর্ডে ইংরাজিতে লেখা ঘটক নার্সিংহোম। দূর থেকেই বাড়িটার পেছন দিকে প্রাচীর ঘেরা বিঘে 4 লম্বা একটা বিশাল জমি চোখে পড়ছে। সম্ভবত সেটা নার্সিংহোমের জমিরই অংশ। কালো রঙের একটা এসইউভি দাঁড়িয়ে আছে নার্সিংহোমের সামনে, তবে লোকজন তেমন চোখে পড়ছে না। 3 তলা সাদা রঙের বাড়িটাকে কেমন যেন বিবর্ণ বিষণ্ণ লাগছে। তার ঝাঁ চকচকে ভাবটা নেই। হয়তোবা একদম রাস্তার গা ঘেঁষেই বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে বলে ধুলো ধোঁয়ায় অমন বিবর্ণ দেখাচ্ছে তাকে। নবারুণ কিছুটা হেঁটে নার্সিংহোমের গেটের সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। মাথার ওপর একবার তাকালো নবারুণ। 2 তলা 3 তলার ঘরগুলোর সার সার কাঁচের জানলাগুলো ভেতর থেকে সব বন্ধ। নবারুণকে দেখতে পেয়ে গেটের আড়াল থেকে বেরিয়ে এলো সবুজ পোশাক পরা একজন সিকিউরিটির লোক। দরজা আগলে দাঁড়িয়ে সে নবারুণের উদ্দেশ্যে প্রশ্ন করল, পেশেন্ট পার্টি নাকি ওষুধ কোম্পানির লোক? আমি ডক্টর অম্বরীশ ঘটকের কাছে এসেছি। কি কাজ? সন্দিগ্ধ চোখে আবার প্রশ্ন করল লোকটা। নবারুণ জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নার্সিংহোমের ভেতর থেকে বেরিয়ে এলেন ডাক্তার ঘটক। নবারুণ তাকে প্রায় 7-8 বছর পর দেখল। তাকে সে শেষ চাক্ষুষ করেছিল যখন সে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। তাদের প্রফেসর ছিলেন ডাক্তার ঘটক। এই 7-8 বছরে বয়স তার কিছুটা বেড়েছে, মাথার টাকটাও যেন কিছুটা বেড়েছে, জুলপিতে পাক ধরেছে, কিন্তু তার চেহারা পোশাকেও যেন আভিজাত্য বেড়েছে অনেকটা। পরনে সাদা রঙের দামি স্যুট, সূর্যের আলোতে ঝলমল করছে হাতের রোলেক্স। নবারুণকে দেখতে পেয়েই তিনি সেই গেটম্যানকে বললেন, ওনাকে ভিতরে ঢুকতে দাও, উনি আমাদের নতুন ডাক্তারবাবু। আরে আসুন আসুন স্যার আসুন, বলে দরজা খুলে দিল। হাতের ব্যাগটাও নিতে যাচ্ছিল সে, কিন্তু নবারুণ ইশারায় থামালো তাকে। নবারুণ প্রবেশ করল নার্সিংহোমে। ডাক্তার ঘটক কয়েক পা এগিয়ে গেলেন তার সামনে। তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টিতে একবার তিনি নবারুণকে দেখে নিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, ওয়েলকাম ওয়েলকাম মাই বয়, এসো ভিতরে এসো। নবারুণের কাঁধে ভরসার হাত, বিশ্বাসের হাত। অনেকদিন পর কেউ এভাবে হাত রাখলো তার কাঁধে। নবারুণের বন্ধু বান্ধব, ছেড়ে আসা হাসপাতালের কলিগরা তো কবেই তার সঙ্গ ত্যাগ করেছে, বদনামের অংশীদার হওয়ার ভয়ে বা ঘৃণাতে। নবারুণ ঝুঁকে পড়ে তার স্যারকে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু তাকে তুলে ধরে ডাক্তার ঘটক বললেন, এসবের কোনো দরকার নেই। মেডিকেল কলেজে তুমি আমার প্রিয় ছাত্র ছিলে, এখনো তাই আছো। চলো আগে ভেতরে চলো। ডাক্তার ঘটকের সঙ্গে বাড়িটার ভিতরে পা রাখল নবারুণ। দরজার পাশেই রিসেপশন, ক্যাশ কাউন্টার, কিন্তু কেউ কোথাও নেই। কয়েক পা এগিয়ে এক পাশে একটা লিফট, তার ঠিক বিপরীতে ওপরে ওঠার সিঁড়ি। সামনে একটা লম্বা প্যাসেজ চলে গিয়েছে নার্সিংহোমের ভিতরে, আর তার দুপাশে সার সার ঘর। তার কোনোটা এক্স রে রুম, কোনোটা প্যাথোলজি রুম। দরজার গায়ে লেখা আছে। সেখানেই একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন ডাক্তার ঘটক। ঘরটা তার অফিস রুম। নবারুণকে নিয়ে তিনি প্রবেশ করলেন সেই ঘরে। কাঁচের টেবিল ঘিরে সার সার চেয়ার। নবারুণকে তার একটাতে বসতে বলে তিনি গিয়ে বসলেন তার নিজের গদি আঁটা রিভলভিং চেয়ারে, নবারুণের মুখোমুখি। ডাক্তার ঘটক যেখানে বসলেন ঠিক তার মাথার পিছনে একটা সন্ন্যাসীর ছবি। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন ফটো ফ্রেমের ভিতর থেকে, যেন তিনি তাকিয়ে আছেন নবারুণের দিকেই।
ডাক্তার ঘটকের ঘরে টাঙানো এই ছবিটা দেখে বেশ অবাকই হলো নবারুণ। মুহূর্তের জন্য তার মনে পড়ে গেল একটা পুরনো ঘটনা। মেডিকেল কলেজে তার এক সহপাঠী ছিল সুপ্রিয় বলে। কোনো এক গুরুদেবের শিষ্য ছিল সে। অপারেশন টেবিলের সামনে দাঁড়িয়ে কাজ শুরু করার আগে অবশ্যই একবার সে তার গুরুদেবের ছবি পকেট থেকে বের করে প্রণাম করত। ব্যাপারটা একবার ধরা পড়ে গিয়েছিল প্রফেসর ঘটকের চোখে। সঙ্গে সঙ্গে তিনি সবার সামনেই সুপ্রিয়কে তিরস্কার করে বলেছিলেন, এই পেশেন্টকে যদি কেউ বাঁচাতে পারে তা হলো মেডিকেল সায়েন্স। এই পেশেন্টের জীবন, মৃত্যু, আরোগ্য সবই নির্ভর করছে বিজ্ঞানের ওপর, আমাদের হাতের ওপর, তোমার এই ছবির ওপর নয়। ছি ছি, তুমি না বিজ্ঞানের ছাত্র? সামনের দিনে ঘটনা দেখলে তোমাকে ওটি থেকে বার করে দেব। ডাক্তারি পড়া ছেড়ে তুমি বরং তোমার গুরুদেবের আশ্রমে চলে যাও, অলৌকিকভাবে রোগীদের চিকিৎসা করো। এ হেন ডাক্তার ঘটকের মাথার পিছনে সাধু সন্ন্যাসীর ছবি দেখে বেশ অবাকই হলো নবারুণ। সে নিজে অবশ্য গুরুবাদ বা দৈববাদে বিশ্বাস না করলেও এসবকে অশ্রদ্ধাও করে না, কারণ এক এক মানুষের এক এক বিশ্বাস। সে বিশ্বাসকে ব্যক্তিগতভাবে অবিশ্বাস করলেও অশ্রদ্ধা করাও উচিত নয়। বেশ কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইলেন ডাক্তার ঘটক। তারপর একটা পেপার ওয়েট তুলে নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে বললেন, অনেক বছর পর দেখা হলো তোমার সঙ্গে। তুমি যখন ফাইনাল ইয়ারের ছাত্র তখনই তো চাকরি থেকে আমি রেজিগনেশন দিই। তারপর কিছুদিনের মধ্যে কলকাতা থেকে অনেক দূরে এখানে চলে আসি। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মেডিকেল কলেজের সবার সঙ্গে। তারপর যখন তোমার ঘটনাটা ঘটল, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় তোমার ছবি দেখে তোমাকে চিনলাম। খুব খারাপ লাগছিল তোমার ব্যাপারটা দেখে। আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না ঘটনাটা। সে সময় বেশ কয়েকবার তোমার টেলিফোন নম্বর জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু এই দিন কয়েক আগে ঘটনাচক্রে তোমার নম্বরটা এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছে পেয়ে যোগাযোগ করলাম তোমার সঙ্গে। তোমাকে আসতে বললাম আমার এখানে। তোমার ঘটনাটা সম্বন্ধে নানা খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে। আমি জানি সবসময় সংবাদ মাধ্যমের সব সংবাদ ঠিক হয় না। আসল ঘটনাটা কি ঘটেছিল তা আরেকবার সংক্ষেপে জানতে চাই। নির্দ্বিধায় বলো, তোমার আশঙ্কার কোনো কারণ নেই। মেডিকেল কাউন্সিল, আদালত তোমাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। তুমি আমার সঙ্গে কাজ করবে, অতীতে যাই হোক না কেন। এক টানা কথাগুলো বলে নবারুণের উত্তরের প্রত্যাশায় চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে রইলেন ডাক্তার ঘটক। নবারুণ একটু চুপ করে থেকে বলতে শুরু করলো, আপনাকে টেলিফোনে যেটা বলেছিলাম সেটাই সত্যি স্যার। আমাদের সেই সরকারি হাসপাতালে ওটিতে নাইট ডিউটি ছিল আমার। ঠিক 2 বছর আগে কালী পুজোর রাত একজন এসে খবর দিল একজন পেশেন্ট এসেছে। বছর 8 বয়সের একটা বাচ্চা ছেলে, হেড ইনজুরি, বাজি পোড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমি অ্যাটেন্ড করলাম ছেলেটাকে, দেখলাম ওর মাথায় গভীর ক্ষত, স্টিচ করতে হবে। তাকে ওটিতে নিয়ে যেতে বলে আমি যখন তৈরি হয়ে ওটিতে ঢুকতে যাচ্ছি, ঠিক তখনই মোবাইলে হাসপাতাল সুপারের মেসেজ এলো, কাম স্যার, আর্জেন্ট ম্যাটার। আমি সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করতেই তিনি জানালেন এখনই আমার অফিসে আসতে হবে, বাইরে বেরোতে হবে। আমি তাকে বললাম, কিন্তু আমি তো এখন ওটিতে ঢুকছি, হেড ইনজুরি নিয়ে একটা বাচ্চা ছেলে এসেছে, স্টিচ করতে হবে। তিনি বললেন, আমি এখনই অন্য একজনকে সেখানে পাঠাচ্ছি, কিন্তু তুমি চলে এসো এখনই। সুপারের নির্দেশ। কাজেই একটু ইতস্তত করে আমি ছুটলাম পাশের বিল্ডিংয়ে তার অফিসে। আমি তার চেম্বারে ঢুকলাম। আমাদের সরকারি হাসপাতালের গায়েই একটা নতুন নার্সিং হোম রয়েছে। সুপার সাহেব বললেন আমাকে সেখানে এখনই একবার যেতে হবে। এক বিখ্যাত শিল্পপতির মেয়ে কার অ্যাক্সিডেন্টে পায়ে ইনজুরি নিয়ে সেখানে গেছে। ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন করলেও তেমন পরিকাঠামো গড়ে ওঠেনি সেই নার্সিং হোমের। যে সার্জেনরা নিয়োজিত হয়েছেন তারা কালীপুজোর রাতে ডিউটিতে আসেননি। তাদের খবর পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু তাদের আসতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে। অন্য কেউ হলে সে নার্সিংহোম হয়তো পেশেন্টকে অন্য কোথাও যেতে বলতো, কিন্তু ক্ষমতাবান বিশিষ্ট শিল্পপতির কন্যা বলেই তাকে ফেরাতে পারেনি। সেই শিল্পপতির পলিটিক্যাল কানেকশন আছে শাসক দলের সর্বোচ্চ মহলে, আর সেই সূত্র ধরে ওই শিল্পপতি স্বাস্থ্য ভবনের এক পদস্থ কর্তাকে ফোন করে সাহায্য চায়।
সেই অফিসার আবার সুপার সাহেবকে ফোন করেছেন একজন সার্জেনকে সেখানে পাঠাবার জন্য, কারণ আমাদের সরকারি হাসপাতালটা সেই নার্সিংহোমের কাছেই। সুপার সাহেবের কথা শুনে আমি তাকে বললাম, কিন্তু স্যার, ডিউটি আওয়ার্সে এভাবে বাইরে যাওয়া কি ঠিক হবে? তাছাড়া আমি ওটিতে ছেলেটাকে ঢুকিয়ে এসেছি। সুপার সাহেব বললেন, না গেলে তার আর আমার পরিণাম ভালো হবে না। সেই শিল্পপতি, রাজনৈতিক, ক্ষমতাশালী ব্যক্তি, সেখানে গেলে আমার চিন্তার কিছু নেই। আর ওটিতে এখনই অন্য একজন সার্জেনকে পাঠাচ্ছেন তিনি। তার কথার উপর ভরসা করে কিছুটা অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালের সরকারি গাড়িতেই হাসপাতাল ছেড়ে সেই নার্সিংহোমে পৌঁছালাম আমি। গিয়ে দেখি ব্যাপারটা তেমন কিছুই না। ধনির দুলালি মদ্যপ অবস্থায় ধর্মতলার একটা পানশালা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ধাক্কা মেরেছিল রাস্তার ডিভাইডারে। গাড়িতে বসা অবস্থায় তার বাঁ পায়ের পাতা জখম হয়েছে। 2টো স্টিচই যথেষ্ট, কিন্তু সামান্য কাজ করতেই ঘন্টা 2 সময় লেগে গেল। একে সে মদ্যপ অবস্থায় ছিল, তার উপর বাপের আদরের মেয়ে। কিছুতেই সে পা ছুঁতে দিতে রাজি হচ্ছিল না, চিৎকার করছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল। কাজ মিটিয়ে আমি যখন হাসপাতালে ফিরলাম তখন প্রায় ঘন্টা 3 সময় কেটে গেছে। সেখানে ঢুকেই শুনলাম ব্যাপারটা। আমার ওটিতে রেখে আসা সেই বাচ্চা ছেলেটা নাকি মারা গেছে। আসলে সুপার সাহেব ওটিতে কাউকে পাঠাতেই ভুলে গেছেন। রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। পরদিন কিভাবে যেন খবরটা চাউর হয়ে গেল মিডিয়াতে। সরকারি হাসপাতালের ডাক্তার পেশেন্ট ফেলে টাকার লোভে নার্সিংহোমের শিল্পপতির মেয়ের চিকিৎসা করতে গিয়েছিল। আমার লোভ আর কর্তব্যে অবহেলার জন্যই মৃত্যু হয়েছে বাচ্চাটার। অথচ আমি সেই নার্সিংহোম থেকে একটা পয়সাও, আমার কোনো যোগাযোগই ছিল না ওই নার্সিংহোমের সঙ্গে। খবর মিডিয়াতে প্রচার হওয়া মাত্রই বিরোধী রাজনৈতিক দল, সমাজকর্মী, বুদ্ধিজীবীরা হইচই করে মাঠে নেমে পড়লেন। অবস্থা বেগতিক দেখে সুপার সাহেব ঘটনার দায় ঝেড়ে ফেলে বললেন তিনি নাকি জানতেনই না ব্যাপারটা। আমার এক পেশেন্ট ছিলেন নামকরা অ্যাডভোকেট। সেদিন হাসপাতালে ডিউটিতে গেলেও অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করিনি আমি। সেই সূত্র ধরেই তিনি শেষ পর্যন্ত আমায় বাঁচিয়ে দিলেন। আমি চাকরি ফিরে পেলেও বুঝতে পারলাম ওই হাসপাতালে চাকরি করা আর আমার পক্ষে সম্ভব নয়। রেজিগনেশন দিয়ে দিলাম। কথাগুলো বলে চুপ করে গেল নবারুণ। বেশ খানিকক্ষণ নিস্তব্ধতা। মাথা নিচু করে বসেছিল নবারুণ। ডাক্তার ঘটক তার উদ্দেশ্যে বললেন, চিয়ার আপ। অনেকের জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটে, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি তোমার সঙ্গে। আপনার ভরসাতেই তো এখানে এলাম, কিন্তু এখানে আমাকে কেউ চিনে ফেলবে না তো? আপনাকে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না তো? ওসব নিয়ে চিন্তা করো না। পাবলিক মেমোরি খুব শর্ট। হয়তো তারা ইতিমধ্যেই ঘটনাটা ভুলতে শুরু করে দিয়েছে বা ভুলেই গেছে। তোমার ডাক্তার মাইতির সেই ঘটনার কথা খেয়াল আছে, যে রোগীর পেটের মধ্যে নিডিল রেখে স্টিচ করে দিয়েছিল? তাই নিয়ে মিডিয়াতে কত হইচই হয়েছিল, কিন্তু সে এখন চুটিয়ে প্র্যাকটিস করছে। 3টে নার্সিংহোম বানিয়েছে। তাছাড়া এটা কলকাতা শহর নয়, এখানে মিডিয়ার দাপাদাপি নেই, কোনো সমস্যা হবে না তোমার। এ কথা বলার পর ডাক্তার ঘটক বললেন, এবার এখানকার কথা বলি তোমাকে। এখানেই কটা দিন থাকতে হবে তোমাকে। আমার নতুন নার্সিংহোমটা শহরের ভিতর, সেটা ওপেন হলেই সেখানে শিফট করবে তুমি। এই নার্সিংহোমে তোমার তেমন কাজ নেই, এটা বন্ধ করে দিচ্ছি। এখানে ঠান্ডা পানীয়র একটা বটলিং প্ল্যান্ট করব। যন্ত্রপাতি সব শিফট হচ্ছে এখান থেকে নতুন নার্সিংহোমে। এখানে নতুন কোনো রোগীকে অ্যাডমিট করা হচ্ছে না। 2 জন মাত্র রোগী আছে এখানে। তাদের একজন বৃদ্ধ, বয়সজনিত অসুবিধার কারণে ভর্তি আছে। অন্য একজন একটা মাঝবয়সী লোক, পা ভেঙেছে, ট্রাকশন দেওয়া আছে। হাউস ফিজিশিয়ান ডাক্তার দাস এসে দুবেলা তাদের দেখে যান। কদিনের মধ্যেই তাদের ছুটি দিয়ে দেওয়া হবে। আর আছে 2 জন আয়া, নার্সিংয়ের কাজটা তারাই করে। নতুন নার্সিংহোমটা চালু হলে তোমার কাজ শুরু হবে। আচ্ছা, কত কাজ বাকি আছে তার? খুব দ্রুত সেখানে কাজ শেষ করার চেষ্টা করছি, দেখা যাক। তার আগে একটা কাজ বাকি আছে। এবার ডাক্তার ঘটক হঠাৎ তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন, এবার তোমাকে আমার ঘরে নিয়ে যাই। সারা রাত জার্নি করে এসেছো, বিশ্রাম নাও। আমাকে আবার স্টেশনে যেতে হবে একজনকে আনতে। বিকালে আমি আবার আসবো। ঠিক আছে, আসছি তাহলে।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ডাক্তার ঘটক। উঠে দাঁড়ালো নবারুণও। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে ডাক্তার ঘটকের পিছনে হাঁটতে হাঁটতে নবারুণ বলল, তাহলে আমার এখানে কোনো কাজ নেই বলছেন? না 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 না, নেই। তবে ইচ্ছা হলে পেশেন্ট দুজনের কেবিনে ভিজিট করতে পারো। পেশেন্টরা স্যাটিসফাইড হবে দুজন ডাক্তারবাবু তাদের দেখতে আসছেন বলে। ঘরটা নার্সিংহোমের ঠিক পিছন দিকে, অ্যাটাচড বাথ, বেশ ছিমছাম ঘর। ডাক্তার ঘটক তাকে এই ঘরে পৌঁছে দেওয়ার পর দুজন আয়া এসে দেখা করে গিয়েছিল নবারুণের সঙ্গে। মাঝবয়সী দুজন মহিলা। গেটের সেই ছেলেটাও এসেছিল খাবার দিতে। ননী গোপাল নাম তার। স্নান খাওয়া সেরে নবারুণ ঘুমিয়ে পড়েছিল। তার যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে। নবারুণ স্বপ্নের মধ্যে মালবিকাকে দেখছিল। কোর্টরুমে উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে নবারুণ। অ্যাডভোকেটদের তীক্ষ্ণ সওয়াল জবাব চলছে। চোখা চোখা সব প্রশ্ন বাণ নিক্ষিপ্ত হচ্ছে নবারুণের উদ্দেশ্যে। আর কিছুটা তফাতে একটা কেঠো বেঞ্চে অন্যদের সঙ্গে আশঙ্কিত বিধ্বস্ত মুখ নিয়ে বসে আছে মালবিকা। সেদিনই তাকে শেষ বারের জন্য দেখেছিল নবারুণ এজলাসের ঘেরাটোপের মধ্যে। নবারুণের স্বপ্নে আবার ফিরে এসেছিল দৃশ্যটা। মাঝে মাঝেই এই স্বপ্নটা দেখে নবারুণ। আজও দেখল। ঘুমটা ভেঙে যাওয়ার পর ধাতস্থ হতে বেশ কিছু সময় লাগলো নবারুণের। আসলে মালবিকা নবারুণের জীবনকে এতটা আচ্ছন্ন করে রেখেছিল যে তাকে এখনো মন থেকে মুছে ফেলতে পারছে না নবারুণ। এক এক সময় তার মনে হয় সব মিথ্যে, সব মিথ্যে। মালবিকা চলে যায়নি, সে আছে, সে আছে। জানলার বাইরে তাকালো নবারুণ। পড়ন্ত বেলায় একলা দাঁড়িয়ে আছে উঁচু প্রাচীর ঘেরা বিরাট জমিটা। স্বপ্নটা দেখার পর আবার একটা বিষণ্ণতা ঘিরে ধরেছে নবারুণকে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য বিছানা ছেড়ে নেমে পড়ল নবারুণ। তার ঘরের ঠিক পিছনেই একটা ছোট প্যাসেজ, তারপরই একটা ছোট গেট আছে। ভালো করে চারিদিকে তাকালো নবারুণ। কেউ কোথাও নেই। তবে জমিটার একদম শেষ মাথায় বেশ কয়েকটা গাছ জটলা বেঁধে একসঙ্গে দাঁড়িয়ে আছে। গাছগুলো খুব বিশাল নয়, আবার ছোটও নয়। আর তার কিছুটা তফাতে প্রাচীরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট আউট হাউস। নবারুণ হাঁটতে শুরু করলো সেদিকে। ফাঁকা মাঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একসময় সেদিকে পৌঁছে গেল সে। হ্যাঁ, আউট হাউসের মতোই একটা ঘর, সেটা বাইরে থেকে তালা বন্ধ। সে এরপর এগোলো গাছের দঙ্গলগুলোর দিকে। 5টা গাছ সেখানে যেন বৃত্ত রচনা করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে 2টো গাছকে সে চিনতে পারল, বট আর অশ্বত্থ। বাকিগুলো অচেনা। গাছগুলোর ডালপালা মিলে মিশে তাদের ভিতরের ফাঁকা জমিটার মাথায় একটা চাঁদোয়া সৃষ্টি করেছে। তবুও তারই ফাঁক গলে শেষ বিকেলের সূর্যকিরণ কিভাবে যেন এসে পড়ছে গাছে ঘেরা ভিতরের ছোট্ট জমিটাতে। সেখানে রয়েছে লাল রঙের একটা অনুচ্চ বেদি। ঠিক যেমন বেদির ওপর মূর্তি বসিয়ে পূজার্চনা করা হয় তেমন বেদি। জিনিসটা দেখে বেশ একটু অবাক হয়ে গেল নবারুণ। ডাক্তার ঘটক এখানে কোনো পুজোর ব্যবস্থা করেন নাকি? আবার হয়তো তিনি নন, হাসপাতালের কর্মীরাই হয়তো কোনো পুজো টুজো করেন। মনে মনে ভাবল নবারুণ। ডাক্তার ঘটকের কথা মনে পড়তেই হঠাৎ তার খেয়াল হলো যে তিনি বিকেলবেলা আসবেন বলেছেন। কথাটা মনে আসতেই নবারুণ সে জায়গা ছেড়ে পা বাড়ালো ঘরে ফেরার জন্য। জমিটা পেরিয়ে এসে নবারুণ আবার বাড়িতে ঢুকতে যাচ্ছে, ঠিক সেই সময় মাথার ওপরে একটা অস্পষ্ট শব্দ শুনে ওপর দিকে তাকালো সে। নার্সিংহোমের 3 তলার একটা জানালা খোলা ছিল। এটা হাত দিয়ে টেনে বন্ধ করলো কেউ। তার চুরি পরা হাতটাই শুধু এক ঝলক দেখতে পেল নবারুণ। হয়তো সে সেই আয়া দুজনের মধ্যেই কেউ হবে। নিজের ঘরে এসে ঢুকলো নবারুণ। বাইরে বেলা দ্রুত পড়ে আসছে, শরতের বেলা। দুর্গাপুজো শেষ হয়ে গেছে দিন 10 আগে। সামনে কালী পুজো আসছে, মানে সেই ঘটনার 2 বছর পূর্ণ হবে আর কদিন পর। জানলার বাইরে তাকিয়ে বাইরের সন্ধ্যা নামা দেখতে লাগলো নবারুণ।
ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করেছে মাঠের বুকে। সেদিকেই তাকিয়েছিল নবারুণ। হঠাৎ একটা গাড়ির শব্দ শুনতে পেল। একটা এসইউভি গাড়ি ঢুকলো মাঠে। গাড়িটা সম্ভবত ডাক্তার ঘটকের। নার্সিংহোমের কম্পাউন্ডে ঢোকার পর একটা চওড়া প্যাসেজ আছে বিল্ডিংয়ের পেছন দিকে যাওয়ার জন্য। সেখান দিয়েই গাড়িটা ঢুকে পিছনের জমিটা দিয়ে গাড়িটা এগোচ্ছে জমিটার শেষ প্রান্তের দিকে। গাড়িটা গিয়ে থামলো জমিটার শেষ প্রান্তের সেই আউট হাউসের মতো ঘরটার সামনে। গাড়ি থেকে নামলো দুজন। আলো মোড়ে এসেছে। সেই আবছা আলোতে দূর থেকে একজনকে আন্দাজে চিনতে পারল নবারুণ। তিনি ডাক্তার ঘটক। গাড়ি থেকে নেমে লোক দুজন সেই ঘরটাতে ঢুকলো। নবারুণ সেদিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। অন্ধকার নেমে আসছে। একসময় একজন বাইরে এসে গাড়িটাতে উঠল। তারপর গাড়ি আবার ফিরে আসতে লাগলো। নবারুণের ঘরের পাশ কাটিয়ে আবার নার্সিংহোমের সামনের দিকে চলে গেল গাড়িটা। এর 5 মিনিটের মধ্যে নবারুণের ঘরের দরজায় টোকা পড়ল। স্যার এসেছেন, তিনি আপনাকে তার চেম্বারে ডাকছেন। নিজের সেই গদি আটা চেয়ারে বসেছিলেন ডাক্তার ঘটক। নবারুণ তার ঘরে ঢুকতেই তিনি ইশারায় বসতে বললেন তাকে। বসল নবারুণ। ডাক্তার ঘটক বললেন, কি করছিলে তুমি? ঘুমোচ্ছিলে? আমি এই একটু আগে এখানে এলাম। দুপুরে একটু ঘুমালাম, বসেছিলাম ঘরে। আপনাকে তো মনে হয় দেখলাম ওই পিছনের জমিটাতে যেখানে ঘরটা আছে সেখানে যেতে। হ্যাঁ, গুরুদেব এসেছেন। আমার মাথার উপর যে ছবিটা দেখছো ওটা তাঁরই। ওকে আনতেই গিয়েছিলাম রেল স্টেশনে। ট্রেন লেট ছিল, তাই আসতে একটু দেরি হলো। উনি কদিন থাকবেন এখানে। বছরে একবার আসেন, ওই ঘরটাতে কদিন থাকেন। একদা প্রবল নাস্তিক মেডিকেল কলেজের ভূতপূর্ব প্রফেসরের কথা শুনে এবার স্পষ্টতই বিস্মিতভাবে তাকালো নবারুণ। ডাক্তার ঘটকের সে দৃষ্টি পাঠ করতে অসুবিধা হলো না। তিনি বললেন, কি ভাবছো? তোমাদের মেডিকেল কলেজের প্রফেসর ঘটকের সঙ্গে আজকের আমাকে ঠিক মেলাতে পারছো না, তাই না? আসলে জীবন বড় বিচিত্র। একদিন আমি বুঝতে পারলাম আমাদের চেনা জানা জীবনের পরিধির বাইরেও এমন অনেক কিছু আছে যা আমরা জানি না। এই কথাটা আমি জানতাম না যদি গুরুদেবের সঙ্গে আমার সাক্ষাৎ না হতো। আমরা ক্ষুদ্র মানুষ, দুপাতা বিজ্ঞানের বই পড়ে নিজেদের পণ্ডিত মনে করি, অথচ আমাদের সে জ্ঞান কত তুচ্ছ। তোমাকে বলতে দ্বিধা নেই যে আজ আমি এই নার্সিংহোম, দুটো কোল্ড স্টোরেজ, একটা প্যাথোলজি ক্লিনিকের মালিক। কলকাতার নিউ আলিপুরে একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর এখানে শহরে একটা 3তলা বাড়ি করেছি। নতুন একটা নার্সিংহোম খুলতে যাচ্ছি, আর এখানে একটা বটলিং প্ল্যান্ট। অথচ কি ছিলাম আমি? সরকারি হাসপাতালের একটা 1.5 কামরার কোয়ার্টারে থাকতাম, আর আমার হুগলির গ্রামে সামান্য কিছু জমি ছিল। আজ আমাকে যা দেখছো, আমার যা হয়েছে, তা সবই গুরুদেবের কৃপায়। ভাগ্যিস তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশীর্বাদ নিও, তোমার সব দুর্যোগ কেটে যাবে। তার কথা শুনে নবারুণ জানতে চাইল, আচ্ছা, কিভাবে আপনার সঙ্গে পরিচয় হলো তার? ওনার নাম কি? কোথায় থাকেন? ওনাকে সবাই অঘোর বাবা বলে ডাকেন, আমিও তাই বলি। তন্ত্রসিদ্ধ যোগী পুরুষ। তার পূর্বাশ্রমের নাম জানি না, সেটা জিজ্ঞেস করা উচিত নয়। উনি থাকেন বেনারসে। ওখানে হরিশ্চন্দ্র ঘাট বলে একটা ঘাট আছে, হয়তো শুনেছ। শ্মশান ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের কাজ করতেন বলে কথিত। সেখানে এক কুটিরে থাকেন গুরুদেব। ওর সঙ্গে পরিচয় বেশ অদ্ভুতভাবে। গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা হয়, নিশ্চয়ই জানো। তার ইনচার্জ করে আমাকে পাঠানো হয়েছিল সেখানে। আমি তখন মানসিকভাবে খুব বিপর্যস্ত। প্রাইভেট প্র্যাকটিস করতাম না আমি, সরকারি চাকরি করে কিছু টাকা জমিয়েছিলাম। সেই পরিশ্রমে টাকা আমি লগ্নি করেছিলাম একটা নতুন ওষুধ কোম্পানিতে। আসলে সেটা কোনো কোম্পানি ছিল না,
কাগজে কলমে দেখানো একটা কোম্পানি। তারা আমাকে প্রতারিত করে আমার সঞ্চিত টাকা নিয়ে পালিয়ে গেল। অন্ধকার নেমে এলো আমার জীবনে। সারা জীবনের সঞ্চয় চলে গেছে। ঠিক সেই সময় আমার দেখা হলো তার সঙ্গে। বাবুঘাটের রেলিংয়ে হেলান দিয়ে সেই কুয়াশা মাখানো অন্ধকারে বসেছিলেন তিনি। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ তিনি কৃপা করে ডাকলেন আমাকে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি গড়গড় করে বলে দিলেন আমার জীবনের সব কথা, এমনকি যে কথা আমি ছাড়া অন্য কারো জানার কথা নয় সে কথাও। এত বিস্মিত আমি কোনোদিন হইনি। সেই প্রথম আমি সম্মোহিত হয়ে কোনো সাধু সন্ন্যাসীর পা ছুঁয়ে প্রণাম করলাম। তিনি আমার মাথায় হাত রেখে অভয় দিয়ে বললেন, তোর কোনো ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। তুই চাকরি ছেড়ে দে। কোনো কর্মভূমিতে গিয়ে সেখানে আমার দেওয়া তন্ত্র বৃক্ষ রোপণ করে সেখানে নিজের ব্যবসা শুরু কর। তোর নাম যশ অর্থ সবই হবে। আমি যাব তোর কাছে। তার কথা শুনে সে কাজ করলাম আমি। খুঁজে পেতে কলকাতা থেকে এই কর্মভূমিতে চলে এলাম। ব্যাংক লোন নিয়ে গ্রামের জমি বিক্রি করে এখানে এই জমি কিনলাম। পঞ্চবৃক্ষ বা তন্ত্রবৃক্ষ রোপণ করলাম এখানে। তারপর নার্সিংহোম খুললাম। আজ এই শূন্য নার্সিংহোম দেখে তুমি ধারণাই করতে পারবে না কি রকম করে চলেছে নার্সিংহোমটা। রোজই স্থানাভাবে অনেক রোগীকে ফিরিয়ে দেয়া হতো। 20 জন ডাক্তার আর 70 জন মেডিকেল স্টাফ ছিল। আর তারপর ডাক্তার ঘটকের কথার মাঝেই নবারুণ কৌতূহলী হয়ে জানতে চাইল, কর্মভূমি? কর্মভূমি মানে? এই বর্ধমান জেলার কিছু জায়গায় কিছু কর্মভূমি আছে, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো উঁচু জমি। বীরভূম জেলাতেও এই কর্মভূমি দেখা যায়। এই কর্মভূমিকে বলে সাধন পীঠ, তন্ত্র সাধনার উৎকৃষ্ট জায়গা। যে জমির ওপর এই নার্সিংহোম, প্রাচীর ঘেরা জায়গা, সেটা যদি তুমি ভালো করে দেখো তবে বুঝতে পারবে যে এটা আশেপাশের জমিগুলোর থেকে কচ্ছপের পিঠের মতো কিছুটা উঁচু। এটা কর্মভূমি। ডাক্তার ঘটক হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দরজা টেনে ঘরে প্রবেশ করলেন মাঝবয়সী একজন লোক। তার গলায় টেথিস্কোপ ঝুলছে। তাকে দেখেই ডাক্তার ঘটক বললেন, আসুন আসুন ডাক্তার দাস। এই হলো ডাক্তার নবারুণ গুপ্ত, যার কথা আপনাকে বলেছিলাম। নবারুণ হাত জোর করে নমস্কার জানালো তাকে। তিনিও প্রতি নমস্কার জানালেন। ডাক্তার ঘটক এরপর ডাক্তার দাসকে প্রশ্ন করলেন, হ্যাঁ, পেশেন্ট দুজনকে কেমন দেখলেন ডাক্তার দাস? দেখার তো বিশেষ কিছু নেই, নর্মাল কেস। তবে বুড়োটার প্রেশার একটু ওঠানামা করছে। ওকে একটা ওষুধ দিলাম। আর পেশেন্ট পার্টিরা এসছিল, আমি তাদের বলে দিয়েছি। আর 3 দিনের মধ্যে তাদের পেশেন্টকে নিয়ে যেতে হবে এখান থেকে। বুড়োটার বাড়ির লোক অবশ্য রাজি হচ্ছিল না। বুড়োটাকে নার্সিংহোমে ফেলে রেখে ঝঞ্ঝাট এড়াতে চায় তারা। তবে শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। বাহ, বেশ। আজ মঙ্গলবার, রবিবার কালী পুজো, শুক্রবারের মধ্যে পেশেন্ট দুজনকে সরিয়ে দিতে হবে। নর্মাল কেস হলেও কিছু চিন্তা তো এদের জন্য আমার থাকেই। ওদিকে নতুন নার্সিংহোমটা ওপেন না হওয়া পর্যন্ত আমার যা চাপ আছে তা তো আপনি জানেনই। এই পেশেন্ট দুজন চলে গেলে আমার মেন্টাল রিলিফ হয়। ঘড়ি দেখলেন ডাক্তার দাস, তারপর বললেন, 7টায় কিন্তু নতুন নার্সিংহোমে সেই এক্স-রে কোম্পানির টেকনিশিয়ানদের আসার কথা। আপনার খেয়াল আছে তো? কথাটা শুনে ডাক্তার ঘটক মৃদু চমকে উঠলেন। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, দেখেছেন, ব্যাপারটা একদমই খেয়াল ছিল না। চলুন চলুন চলুন। ডাক্তার ঘটকের চেম্বার ছেড়ে বাইরে বেরিয়ে এলো 3 জন। নবারুণ বাইরের গেট পর্যন্ত এলো তাদের সঙ্গে। গেটের বাইরে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, ডাক্তার ঘটকের এসইউভি আর ডাক্তার দাসের একটা পুরনো ফিয়েট। ননীগোপাল গেট খুলে দিল। বাইরে বেরোনোর সময় ডাক্তার ঘটক বললেন, কাল সকালে আসবো। তোমার ইচ্ছা হলে পেশেন্ট দুজনকে দেখে আসতে পারো, সময় কাটবে। ডাক্তার দাসও হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখে আসুন ওদের দুজনকে। দুজন দুটো গাড়িতে উঠে রওনা হয়ে যাওয়ার পর নবারুণ আবার নার্সিংহোমের ভিতরে ঢুকল। তার কোনো কাজ নেই। হ্যাঁ, সে
সেই দুজন পেশেন্টকে দেখে আসা যেতে পারে। ভিতরে ঢুকে সে সিঁড়ি বেয়ে উঠে এলো দোতলায়। কাঠের আর প্লাইউডের পার্টিশন দেয়া ছোট ছোট কেবিন। তার একটার সামনে বসেছিল একজন আয়া, অন্যজন বাড়ি চলে গেছে। নবারুণকে দেখে উঠে দাঁড়িয়ে সে প্রথমে তাকে নিয়ে প্রবেশ করলো সামনের কেবিনটাতে। সেখানে বেডে শুয়ে আছেন এক বৃদ্ধ, বয়স 80 উপরেই হবে। বিছানা থেকে নেমেছে ক্যাথিটারের নল। শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন বৃদ্ধ। নবারুণ তার বেডের পাশে দাঁড়ালো। নবারুণকে দেখিয়ে আয়া বৃদ্ধের উদ্দেশ্যে বলল, ইনি আমাদের নতুন ডাক্তারবাবু, আপনাকে দেখতে এসেছেন দাদু। তার কথায় বৃদ্ধ কি বুঝলো কে জানে। তিনি শুধু একইভাবে তাকিয়ে থেকে বললেন, আমি আমি কবে বাড়ি যাব? নবারুণ জবাব দিল, এই আর 2 দিনের মধ্যেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। বৃদ্ধ আর কোনো কথা বললেন না। আয়া বলল, উনি খালি একই কথাই বলেন। ওই ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আয়ার সঙ্গে পাশের কেবিনে ঢুকলো নবারুণ। মাঝবয়সী একজন শুয়ে আছে বেডে, ডান পায়ে প্লাস্টার, ট্রাকশন। একটা খবরের কাগজ পড়ছিল সে। আয়া নবারুণের পরিচয় করিয়ে দিল তার সঙ্গে। নবারুণ তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কিভাবে পা ভাঙলেন? বাইক অ্যাক্সিডেন্টে। আমি আবার বাইক চালাতে পারবো তো ডাক্তারবাবু? আমি একটা সার কোম্পানিতে চাকরি করি। বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হয়। বাইক না চালাতে পারলে পেট চলবে না। নবারুণ অর্থোপেডিক নয়, তবু সে তার মনোবল বাড়ানোর জন্য বলল, পারবেন, তবে একটু সময় লাগবে। তার কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো লোকটা। পেশেন্ট দুজনকে এক ঝলক দেখা হয়ে গেল নবারুণের। তাদের বিশেষ কিছু করার নেই। আয়া রয়ে গেল সেখানেই। নবারুণ এগোলো নিচে ফেরার জন্য। প্যাসেজ দিয়ে এগিয়ে দোতলা সিঁড়ির ল্যান্ডিংয়ে এসে নিচে নামতে যাচ্ছিল সে, হঠাৎ একটা শব্দ শুনে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। 3 তলার সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। একটা চাপা কান্নার শব্দ যেন ভেসে এলো উপর থেকে। কয়েক মুহূর্তের ব্যাপার, তারপরেই শব্দটা থেমে গেল। নবারুণের হঠাৎ মনে পড়ে গেল বিকেলবেলা পিছনের জমিটা থেকে ফিরবার সময় একজনকে জানালা বন্ধ করতে দেখেছিল সে। তবে 3 তলায় কি কেউ থাকে? সে কি পেশেন্ট নাকি অন্য কেউ? ডাক্তার ঘটক তো বললেন যে 2 জন পেশেন্টকে সে এখন দেখে এলো। তারা ছাড়া অন্য কোনো পেশেন্ট নেই নার্সিংহোমে। তাহলে কি সে ভুল শুনল শব্দটা? নারী কণ্ঠের কান্নার শব্দই তো যেন কানে বাজলো তার। কথাটা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো সে। ভোর 6টা নাগাদ ঘুম ভাঙল নবারুণের। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জানলা খুলল সে। এক রাস আলো ছড়িয়ে পড়ল ঘরে। বাইরে সকালের আলোতে ঝলমল করছে মাঠটা। তার জানলার কিছুটা তফাতে মাঠ থেকে পোকা খুঁটে খাচ্ছে একদল ছাতারে পাখি। অন্য বেশ কয়েকটা পাখির ডাকও আসছে জানলার পিছন দিক থেকে। বহুদিন পর রাতে ভালো ঘুম হয়েছে নবারুণের। না, কোনো দুঃস্বপ্ন সে দেখেনি। বেশ একটু চনমনে লাগছে মনটা। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েও বেশ ভালো লাগছে তার। ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো জমিটার শেষ প্রান্তের দিকে। হাঁটতেও বেশ ভালোই লাগছে নবারুণের। সূর্য উঠলেও বাতাসে ঠান্ডা মেজাজ আছে একটা। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল জমিটার শেষ প্রান্তে। আর তখনই সে দেখতে পেল তাকে। সেই গাছের দঙ্গলের ভিতর থেকে বেরিয়ে সূর্যালোকে এসে দাঁড়ালেন তিনি। টকটকে ফর্সা রং, তীক্ষ্ণ নাসা, উজ্জ্বল চোখের দৃষ্টি, স্নুষমণ্ডিত এক পুরুষ। তার মাথার দীর্ঘ কেশ রাশি কাঁধ পর্যন্ত নেমে এসেছে। রক্তাম্বরে আবৃত সারা দেহ, গলায় রক্ত রুদ্রাক্ষের মালা, কপালে একটা বেশ বড় সিঁদুরের ফোঁটা। তাকে দেখে নবারুণের মনে হলো তার বয়স মনে হয় পৌরত্বের সীমানায়, তবে দেহ এখনো নির্মেদ, শালগাছের মতো রিজু। অঘোর বাবা,
অঘোর তান্ত্রিক। তিনি তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন নবারুণের দিকে। এমনিতে কোনোদিন কোনো সাধু সঙ্গ করেনি নবারুণ। সাধু সন্ন্যাসী দেব দ্বিজে খুব একটা বিশ্বাস করে না সে, তবে অশ্রদ্ধাও সে করে না কাউকে। তাই সে হাত জোর করে নমস্কার জানালো অঘোর বাবার উদ্দেশ্যে। নবারুণ তাকে নমস্কার জানাতে তিনিও তার ডান হাতটা একটু ওপরে তুললেন আশীর্বাদের ভঙ্গিতে। তারপর স্মিত হেসে বললেন, এতদিন খুব বিপদের মধ্যে ছিলে তুমি। হাসপাতাল মর্গে ঘোরাঘুরি করতে তো অতৃপ্ত প্রেতাত্মার দৃষ্টি পড়েছিল তোমার উপর। শহরে থাকলে আরো ক্ষতি হতো তোমার, বাঁচতে না। সে তোমাকে ছাড়তো না। তোমার পিছু ধাওয়া করে সে এই প্রাচীরের দরজা পর্যন্ত এসে আবার ফিরে গেছে। আমার বন্ধন দেয়া আছে জায়গাতে, তাই সে ভিতরে ঢুকতে পারেনি। সে আর আসবে না। সব ঠিক হয়ে যাবে তোমার। নাম যশ অর্থ সবই হবে। প্রেতাত্মা বা এসব ব্যাপারে কোনো বিশ্বাস নেই নবারুণের। আর তার অতীতের দুর্ঘটনার কথাটা হয়তো ডাক্তার ঘটকই বলেছেন তাকে। অঘোর বাবার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রইল নবারুণ। সম্ভবত তার মনের ভাব পাঠ করেই সন্ন্যাসী বললেন, কি ভাবছো? অম্বরীশ আমাকে বলেছে তোমার বিপর্যয়ের কথা? না, সে আমাকে কোনো কথাই বলেনি। তাকে জিজ্ঞাসা করে দেখতে পারো। নবারুণ তাকালো তার চোখের দিকে। সে কি জবাব দেবে ঠিক বুঝে উঠতে পারল না। তান্ত্রিকের ঠোঁটের কোণের হাসিটা এবার যেন একটু চওড়া হলো। তিনি আর কোনো কথা বললেন না নবারুণের উদ্দেশ্যে, শুধু সামনের গাছটার মাথার দিকে তাকিয়ে হাঁক দিলেন, কুহকিনী, কুহকিনী। একটা খচর খচর শব্দ হলো গাছটার পাতায়। তারপর পাতার আড়াল থেকে একটা প্রাণী গুঁড়ি মেরে নেমে এসে দাঁড়ালো অঘোর বাবার পায়ের কাছে। বেশ বড় আর কুচকুচে কালো একটা বেড়াল। এই বড় আর কালো বিড়াল সাধারণত চোখে পড়ে না। তান্ত্রিক সন্ন্যাসী মাটির দিকে ঝুঁকে পড়ে কোলে তুলে নিলেন বিড়ালটাকে। তারপর ধীরে ধীরে হেঁটে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নবারুণ এবার ফেরার পথ ধরল। বাড়িটার কাছাকাছি গিয়ে হঠাৎ তার চোখ পড়ল তিনতলার দিকে। কাচের সার্সি দেওয়ার সার জানলাগুলো বন্ধ থাকলেও একটা ঘরের জানলার পাল্লা খোলা। সম্ভবত ওই জানলাটাই গতকাল বিকেলে বন্ধ হতে দেখেছিল সে। নিচ থেকে সেই ঘরের ভিতর কেউ আছে কিনা বুঝতে পারল না নবারুণ। সে নার্সিংহোমের ভেতরে ঢুকল। ঠিক সেই সময় ডাক্তার ঘটকের গাড়িটা মাঠে ঢুকে এগোলো অঘোর বাবার ঘরের দিকে। নবারুণ নিজের ঘরে না ঢুকে প্যাসেজ দিয়ে এগিয়ে এসে বসলো নার্সিংহোমের বাইরের দিকে রিসেপশনে। সেখান থেকে নার্সিংহোমের বাইরের বড় রাস্তাটা দেখা যায়, গাড়ি চলাচল দেখা যায়। আর কেউ যদি আসে তবে তার সঙ্গে কথা বললেও কিছুটা সময় কাটবে। এই সব ভেবেই সে এখানে এসে বসল। সকাল 8:30টায় একটা লোক এলো ঠিকই, কিন্তু সে পেশেন্ট পার্টির লোক। নবারুণের সঙ্গে কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার কিছুক্ষণ পর অবশ্য ডাক্তার ঘটক তার গুরুদেবের সাক্ষাৎ সেরে ফিরে এলেন। রিসেপশনে ঢুকে তিনি নবারুণকে দেখেই বললেন, কি ঘুম কেমন হলো? নতুন জায়গাতে কোনো অসুবিধা হয়নি তো? নবারুণ উঠে দাঁড়িয়ে জবাব দিল, না স্যার, কোনো অসুবিধা হয়নি। বরং বলতে পারেন অনেকদিন পর যেন নিশ্চিন্তে ঘুমালাম। বলছি তো, কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এরপর তিনি হেসে বললেন, আরে আমি অঘোর বাবার সঙ্গে তোমার সাক্ষাৎ করাবার আগেই তো তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তোমার। তার সঙ্গেই দেখা করে এলাম আমি। উনি তোমাকে কি বলেছেন জানি না, কিন্তু তোমার অতীতের সব কথা তিনি আমাকে গড়গড় করে বলে গেলেন। এমনকি মালবিকার অবসাদে আত্মহত্যা করার ঘটনাও। হঠাৎ এভাবে মালবিকার কথা উঠে আসতেই মুহূর্তের মধ্যে বিষণ্ণ হয়ে গেল নবারুণের মুখটা। ব্যাপারটা ধরতে পেরে ডাক্তার ঘটক বললেন, সরি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। ওর কথাটা তোলা আমার ঠিক হয়নি। তবে গুরুদেব যখন আছেন তখন একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে।
নবারুণ মালবিকার ভাবনাটা থেকে বেরিয়ে আসার জন্য বলল, না না, ঠিক আছে ঠিক আছে। তা অঘোর বাবা কি প্রতি বছর এখানে আসেন? বছর 10 আগে আমি যখন কলকাতার চাকরিটা ছেড়ে এখানে আসি, তখন তিনি একবার এসেছিলেন ওই তন্ত্রবৃক্ষগুলো নিয়ে তার রোপণের জন্য। মাঝে কয়েকবারও তিনি এখানে এসেছেন। গত 3 বছর ধরে তিনি প্রতি বছর আসেন এখানে এই সময়। তারপর কালী পুজোর দিন আবার ফিরে যান। আমার উন্নতির জন্য যজ্ঞ করেন তিনি। তার কৃপাতেই তো সব। তন্ত্রবৃক্ষ মানে ওই যে জমিটার পিছনে যে গাছগুলো আছে সেগুলো? ওখানে একটা বেদিও আছে দেখলাম। আচ্ছা, এই তন্ত্রবৃক্ষ মানে? হ্যাঁ, ওই বেদিতেই যজ্ঞ করেন তিনি। 5টা তন্ত্রবৃক্ষ আছে ওখানে: বট, অশ্বত্থ, ঘোড়া, নিম, হরিতকি আর পাকুড়। এগুলোকে তন্ত্রবৃক্ষ বলে কেন? মানে তন্ত্র মতে ওদের চারা প্রস্তুত করা হয়। কিভাবে? এসব তন্ত্র সাধনা, ডাকিনী সাধনার গুঁড়ো কথা। তোমার শুনতে ভালো লাগবে কিনা জানি না। অন্য কেউ হলে প্রশ্নের উত্তর দিতাম না, তুমি বলেই বলছি। ব্যাপারটা কাউকে বলো না। নদীর পাড়ে লাশ ভেসে আসে জানো তো, বিশেষত বড় বড় নদীতে। নদী থেকে প্রথমে সংগ্রহ করতে হয় অপঘাতে মৃত অথচ বিকৃতিহীন কোনো ষোড়শী মেয়ের টাটকা লাশ। তন্ত্র সাধনার মাধ্যমে প্রথমে সে লাশে তার আত্মাকে ফিরিয়ে আনতে হয়। তারপর বিশেষ প্রক্রিয়ায় তার 2 অক্ষিকোটরে, মুখগহ্বরে, নাভিতে, যোনিতে প্রথিত করতে হয় আঙুল সমেত পঞ্চতন্ত্র বৃক্ষের চারা। আঙুলের মতো আকার তখন তাদের। ওই মৃতদেহেরই দেহরস সংগ্রহ করে ধীরে ধীরে বাড়তে শুরু করে চারা গাছগুলো। এক সময় যখন দেহের মাংস মাটির সঙ্গে মিশে যায়, তখন কঙ্কালের ভিতর থেকে উঁকি মারতে থাকে লকলকে চারা গাছগুলো। তখন তাদের সেখানে তুলে নিয়ে সাধনার স্থানে বসানো হয়। এই গাছগুলো গুরুদেব এনেছিলেন বেনারসের হরিশ্চন্দ্র ঘাট থেকে। সেখানেই নাকি ভেসে এসেছিল এই মেয়ের লাশটা। অবিকৃত লাশ ছিল, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছিল তার। নবারুণ মৃদু চমকে উঠল চারা গাছ তৈরির প্রক্রিয়াটা শুনে। মনে মনে সে কল্পনা করলো ঘটনাটা। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না তার। ডাক্তার ঘটক বললেন, হয়তো ব্যাপারটা শুনে তোমার অস্বস্তি হচ্ছে, বিস্মিত হচ্ছ। আমারও প্রাথমিক অবস্থায় তাই হয়েছিল। কিন্তু এসব সাধনারই অঙ্গ, শক্তিকে জাগ্রত করার অঙ্গ। এসব আলোচনা আর শুনতে ভালো লাগছিল না নবারুণের। ব্যাপারটা ভাবতেই কেমন অস্বস্তি হচ্ছে তার। ডিসেকশন রুমে অনেক মৃতদেহ ঘেঁটেছে নবারুণ, কিন্তু তা সবই পড়াশোনার স্বার্থে। মৃতদেহ নিয়ে তার তেমন কোনো আলাদা অস্বস্তি নেই, কিন্তু তা বলে এমনভাবে ব্যবহার করা হবে মৃতদেহটা। প্রসঙ্গটা পাল্টাবার জন্য নবারুণ বলল, এখানে কোনো বইপত্র আছে? এমনিতেই তো আমার কোনো কাজ নেই, যদি সেসব পড়ে একটু সময় কাটতো আর কি। এখানে কিছু মেডিকেল জার্নাল ছিল ঠিকই, কিন্তু সেসব সরিয়ে ফেলা হয়েছে অন্য জিনিসপত্রের সঙ্গে। সেগুলো কোথাও আছে ঠিকই, কিন্তু কোথায় যে আছে কে জানে। তবে শহরের মাঝখানে একটা বড় বইয়ের দোকান আছে। সেখানে মেডিকেল জার্নাল পাওয়া না গেলেও সাধারণ বইপত্র, ম্যাগাজিন এসব পাওয়া যায়। সেসব কেনার ইচ্ছা হলে কাল বা পরশু তোমাকে সময় করে নিয়ে যাব সেখানে। ডাক্তার ঘটক এরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে যেতে হবে এবার। আর নতুন নার্সিংহোম নিয়ে যা চাপ চলছে আমার, নতুন মেশিনগুলো বসছে সেখানে, ফার্নিশের কাজও বাকি। তার উপর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখা, নতুন কিছু স্টাফও নিয়োগ করতে হবে সেখানে। সব মিলিয়ে জেরবার অবস্থা। তবে সময় সুযোগ বুঝে আমি রোজই ঘুরে যাব এখানে। গুরুদেব আছেন, তার জন্য তো আসতেই হবে। তার উপর তুমিও আছো। উঠে দাঁড়ালো নবারুণ। সে জানতে চাইল, আপনার ওই নার্সিংহোমের ইনগরেশন কবে হবে? বাইরের দিকে এগোতে এগোতে ডাক্তার ঘটক বললেন, আজ বুধবার, রবিবার কালী পূজা, শনিবার আমার মঙ্গল কামনায় নতুন নার্সিংহোমের আর যে বর্ডারিং প্ল্যানটা এখানে হবে তার মঙ্গলার্থে যজ্ঞ করবেন গুরুদেব। রবিবার তিনি চলে যাবেন। ভাবছি সোমবার বা মঙ্গলবার থেকে চালু করে দেব নার্সিংহোমটা।
ওখানে যে হসপিটাল কোয়ার্টার আছে তার ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি শনিবার সকালের মধ্যেই সেখানে তোমার থাকার জন্য একটা পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবে। কষ্ট করে 3টে দিন এখানে কাটিয়ে নাও। তবে আমাকে ওই বইয়ের দোকানে নিয়ে যাবেন স্যার? গাড়িতে উঠতে উঠতে ডাক্তার ঘটক বললেন, আচ্ছা, দেখা যাক কখন সময় বার করতে পারি। ডাক্তার ঘটক গাড়িতে উঠে বাইরে বেরিয়ে গেলেন। নবারুণ আবার তার নিজের জায়গায় এসে বসল। বড় রাস্তা দিয়ে হুস হুস করে চলে যাচ্ছে দূরপাল্লার বাস ও ট্রাকগুলো। নার্সিংহোমের ভিতরে বসে সে তাকিয়ে রইল রাস্তার দিকে। ঘণ্টাখানেক সেখানে বসে থাকার পর তার একঘেয়ে লাগতে লাগলো সেসব দৃশ্য। ঘরে ফিরে গেল সে। বেলা 12টা নাগাদ খাবার দিয়ে গেল ননীগোপাল। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল নবারুণ। যখন ঘুম ভাঙল তখন রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে চমকে উঠল সে। অনেক আগেই অন্ধকার নেমেছে মাঠটাতে, চাঁদও উঠেছে, তবে নখের মতো ক্ষীণ চাঁদ। আর 3 দিন পরই তো অমাবস্যা। ঘড়িতে 7:30 বাজে। এতক্ষণ এক টানা ঘুমিয়েছে নবারুণ। নিজেই সে অবাক হয়ে গেল ব্যাপারটা দেখে। তারপর মনে মনে ভাবল যে গত 2 বছর সে অনেক সময় রাতের পর রাত ঘুমোয়নি। দিনের বেলা ঘুমোনো তো দূরস্থ। হয়তো সেই ক্লান্তিই এখন পুষিয়ে নিচ্ছে তার দেহ। একদিক থেকে ব্যাপারটা তার দেহের পক্ষে ভালো, তাছাড়া ঘুমোনোর ফলে তার সময়টাও কেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে রইল নবারুণ। তারপর সে ভাবল, যাই, একবার বরং পেশেন্ট দুজনকে দেখে আসি। আবার তো এত তাড়াতাড়ি ঘুম আসবে না নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যেই ঘর ছেড়ে বেরোল নবারুণ। রিসেপশনের সিঁড়ি বেয়ে দোতলায় সে উঠতে শুরু করলো। দোতলার ল্যান্ডিংয়ে উঠে প্যাসেজ ধরে পেশেন্ট কেবিনের দিকে এগোতে যাচ্ছিল সে। ঠিক সেই সময় উপর থেকে যেন আবার কান্নার শব্দ ভেসে এলো। অস্পষ্ট শব্দ হলেও কাঁদছে কেউ, সম্ভবত নারী কণ্ঠের শব্দ। তার মনে পড়ে গেল 3 তলার খোলা জানলার কথা। তবে কি সেখানে কোনো পেশেন্ট আছে যার কথা তাকে বলতে ভুলে গেছেন ডাক্তার ঘটক? দোতলার পেশেন্টদের ঘরের দিকে না গিয়ে একটু কৌতূহলবশত সে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে 3 তলার দিকে। 3 তলার প্যাসেজগুলো অন্ধকার, তবে কান্নার শব্দ অনুমান করে সে এগোলো। দুপাশে সার সার শূন্য কেবিন। তার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে সে দাঁড়ালো সেই ঘরটার সামনে। হ্যাঁ, কান্নাটা ঘরের ভিতর থেকেই আসছে। নারী কণ্ঠের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। নার্সিংহোমটা লোক শূন্য নিঝুম বলে সে শব্দ দোতলার ল্যান্ডিং পর্যন্ত পৌঁছয়। তবে ঘরের ভিতর আলো জ্বলছে। দরজার পাল্লাটা বন্ধ নয়, মহিলা কেবিন। তাই ভিতরে ঢোকার আগে বাইরে থেকে একবার টোকা দিল নবারুণ। কান্নার শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল। ঘরের ভিতর থেকে একটা কম্পিত নারী কণ্ঠ শোনা গেল। কে? আমি এই নার্সিংহোমের ডাক্তারবাবু, এখানে নতুন এসেছি। মুহূর্তের নিস্তব্ধতা। তারপর ভিতর থেকে শোনা গেল, দরজা তো খোলাই আছে। নবারুণ ভিতরে পা রাখল। একপাশে দেয়াল সংলগ্ন বেডে বসে আছে একজন নারী। তাকে দেখে চমকে উঠল নবারুণ। আরে, এই যে মালবিকা! সেই ডাগর চোখ, পাতলা ঠোঁট, মাথায় ঘন কুঞ্চিত কেশ রাশি, শ্যাম বর্ণা, ছোটখাটো দেহ। কিন্তু মুহূর্তের মধ্যেই নিজের ভুল বুঝতে পারল নবারুণ। মালবিকার সঙ্গে তার চেহারার বেশ কিছু সাদৃশ্য থাকলেও সে মালবিকা নয়। নেহাতি এক গ্রাম্য নারী। তার পরনে সস্তা দামের ছাপা শাড়ি। বিবাহিতা, ছিঁটিতে অস্পষ্ট সিঁদুরের দাগ আর হাতে শাঁখা আছে। আসলে মালবিকা তার মনকে আজও এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তার সঙ্গে কারো সাদৃশ্য থাকলেই তাকে মালবিকা বলে মনে হয় নবারুণের। মালবিকার অনুপস্থিতিটা নবারুণের মন এখনো মেনে নিতে পারছে না। বেশ কিছুদিন আগে নবারুণ একবার রেল স্টেশনে এক মহিলাকে মালবিকা বলে ডাকতে যাচ্ছিল। ব্যাপারটা ধরতে পারল নবারুণ। ভালো করে বউটার দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার পেটের কাছটা স্ফীত। এ নারী সন্তান সম্ভবা। বউ বা মেয়েটা কিন্তু
মালবিকার বয়সেই হবে, বছর 30 বয়স তার। শাড়ির খুঁড় দিয়ে চোখ দুটো মুছে নিয়ে সে তাকালো নবারুণের দিকে। নবারুণ তাকে প্রশ্ন করল, কাঁদছেন কেন? কি হয়েছে? কোনো যন্ত্রণা হচ্ছে? প্রথম প্রশ্নের জবাব না দিয়ে সে পাল্টা প্রশ্ন করল। তুমি আমাকে দেখতে এসেছো? গ্রাম্য মহিলা, তাই তার সম্ভাষণটা আপনি না হয়ে তুমি হলো। নবারুণও এবার তাকে তুমি করেই বলল, কি অসুবিধা তোমার? কবে এসেছো এখানে? কি নাম তোমার? শ্যামা। বাচ্চা হবে আমার, কদিন আগেই এসেছি। এর আগেও দুবার এসেছিলাম এখানে। আচ্ছা, কি অসুবিধা হচ্ছে তোমার? কিছু না। তবে কাঁদছো কেন? অসুবিধা কিছু হয় না, তবে পেটের বাচ্চা বাঁচে না। এর আগে দুবার এলাম এখানে, কিন্তু বাচ্চা বাঁচলো না। এবার আমার বাচ্চা বাঁচবে তো? জল ভরা চোখে সে প্রশ্ন করল নবারুণকে। নবারুণ স্ত্রী বিশেষজ্ঞ নয়, সে সার্জেন। তাছাড়া এই মেয়েটার কি কমপ্লিকেশন তা জানা নেই নবারুণের। তাই সে তার উদ্দেশ্যে বলল, দেখো, যে ডাক্তারবাবু তোমাকে দেখছেন তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন। তাহলে তুমি কিছু বলতে পারবে না? এই বলে শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল মেয়েটা। তারপর চোখে আঁচল চাপা দিল। শব্দ না করলেও নবারুণ বুঝতে পারল মেয়েটা কাঁদছে। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল নবারুণ। মহিলা কেবিন, তার উপর বেশ রাত হয়েছে, আর চারপাশে কেউ নেই। হাসপাতালে শিশু মৃত্যুর সেই মিথ্যে দায়টা তার উপর এসে পড়ার পর সাবধানী হয়ে গেছে নবারুণ। কখন কিসের মিথ্যে বদনাম এসে পড়ে বলা তো যায় না। তাই কেবিন ছেড়ে বেরিয়ে নিচে দোতলায় নেমে এলো নবারুণ। প্রথমে বৃদ্ধের ঘরে গিয়ে কিছু মামুলি কথা বলল, এতে কিছুটা সময় কাটল তার। তারপর করিডর বেয়ে নিচে নিজের ঘরে ফেরার জন্য পা বাড়ালো। সে যখন সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছে, তখন 3 তলায় ওঠার সিঁড়ির দিকে তাকিয়ে একটা জিনিস দেখতে পেল। অঘোরতান্ত্রিকের সেই মিশমিশে কালো বিড়ালটা সিঁড়ি বেয়ে 3 তলার দিকে উঠে যাচ্ছে। বিড়ালটার নামটা যেন কি ছিল? হ্যাঁ, বিড়ালটার নামটা মনে পড়ে গেল তার, কুহকিনী। বেশ অদ্ভুত নাম। এই তান্ত্রিকদের সব ব্যাপারটাই বড় অদ্ভুত হয়, এমনকি পশুর নামও। কথাগুলো ভেবে আবার সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। সারা রাত মালবিকারই স্বপ্ন দেখেছে নবারুণ, তার ফেলে আসা সোনালি দিনগুলোর স্বপ্ন। তখন সে মেডিকেল কলেজ আর মালবিকা প্রেসিডেন্সির। কখনো কলেজ স্ট্রিটের বইপাড়া, কখনো আউটরাম ঘাটে ঘুরে বেড়াতো তারা। সেই স্বপ্নই সারা রাত ঘুমের মধ্যে দেখেছে সে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরই এরপর অদ্ভুতভাবে মনে পড়ে গেল শ্যামা নামের সেই মেয়েটার কথা। নবারুণ ভাবল, ওই মেয়েটার সঙ্গে মালবিকার সাদৃশ্যের কারণেই কি সে সারা রাত স্বপ্ন দেখল মালবিকার? হতে পারে। ঘড়ির দিকে তাকালো নবারুণ। বেলা 8টা বাজে। বেশ দেরি হয়ে গেছে তার উঠতে। ঘড়ি দেখার সঙ্গে সঙ্গেই বিছানা ছেড়ে নেমে জানালা খুলে সে দেখতে পেল ডাক্তার ঘটকের গাড়িটা দাঁড়িয়ে আছে দূরে, সেই অঘোরতান্ত্রিকের ঘরের সামনে। নবারুণ তাড়াতাড়ি বাথরুমে ঢুকে মুখ ধুয়ে নিল। বেসিনটা সেখানেই আছে। তারপর ঘর ছেড়ে বেরিয়ে নেমে পড়ল মাঠে। সে দেখতে পেল সেই গাছগুলোর সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার ঘটক আর অঘোর বাবা। নবারুণ এগুলো লক্ষ্য করে। নবারুণ যখন তাদের কাছাকাছি পৌঁছল, তখন তারা গাছের দঙ্গলের ভিতরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। ডাক্তার ঘটককে বলা তান্ত্রিক সন্ন্যাসীর একটা কথাই শুধু তার কানে এলো। এই ডাকিনী যজ্ঞর প্রধান উপাচারেই হলো ওই জীবন্ত ব্রহ্ম উপবিদ। সেটার অভাবের জন্যই কেউ এই যজ্ঞ করতে পারে না। আর এরপরই সম্ভবত নবারুণের পদশব্দে ঘুরে দাঁড়ালেন তারা। অঘোর বাবার কোলে সেই মিশমিশে কালো বিড়ালটা। তাকে দেখতে পেয়ে ডাক্তার ঘটক বললেন, আরে তুমি এসে গেছো, বাবাকে প্রণাম করো। সত্যি কি এই অদ্ভুত পৃথিবী! একসময় চূড়ান্ত নাস্তিক মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার ঘটক এখন গুরুবাদ
তন্ত্র সাধনায় বিশ্বাসী। সত্যি মানুষকে সময় কতটা বদলে দেয় মনে মনে ভাবল নবারুণ। পা ছুঁয়ে নয়, ডাক্তার ঘটকের কথায় তন্ত্র সাধকের উদ্দেশ্যে হাত জোড়ো করে নমস্কার জানালো নবারুণ। স্মিত হাসলেন সাধু বাবা। ডাক্তার ঘটক অঘোর সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন, আপনি দিব্যজ্ঞানী ভবিষ্যৎ দ্রষ্টা। আমি না বললেও আপনি তো সবই জানেন ওর সম্পর্কে। হ্যাঁ জানি, শিশু মৃত্যুর কলঙ্ক লেগে আছে ওর। কিন্তু ওর কোনো দোষ ছিল না। হ্যাঁ হ্যাঁ, সেও জানি। ওর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, খুব উজ্জ্বল ভবিষ্যৎ। তবে তবে কি? একটু চুপ করে থেকে সেই তান্ত্রিক সন্ন্যাসী বললেন, আমি ললার লিখন পড়তে পারি। ও সেই শিশুর মৃত্যুর কারণ না হলেও ওর ললাটে নরহত্যা লেখা আছে। কথাটা শুনে সবাই চমকে উঠল। নবারুণ বেশ একটু ক্ষুব্ধ হয়ে বলল, আপনি কি এসব আগাম জানতে পারেন বুঝি? এ কথা কিভাবে বলছেন? হ্যাঁ হ্যাঁ, পারি পারি। এমনকি জন্ম মৃত্যুও। নিজেরটাও? এবার যেন গম্ভীর হয়ে গেল অঘোর সন্ন্যাসীর মুখটা। তিনি বললেন, না, তৃতীয়বার ডাকিনী যজ্ঞ না করলে সে জ্ঞান অর্জন হয় না। সেই একটা কাজই শুধু বাকি। তবে 3 দিনের মধ্যেই সে জ্ঞান করায়ত্ত হবে আমার। এই বলে তিনি হাঁটতে শুরু করলেন তার ঘরের দিকে। তার ওইভাবে চলে যাওয়া দেখে মনে হয় একটু ভয় পেয়ে গেলেন ডাক্তার ঘটক। তিনি নবারুণকে বললেন, একটু সাবধানে কথা বলো ওর সঙ্গে। বোঝোই তো সন্ন্যাসী মানুষ, এমনিতে উনি ঠান্ডা প্রকৃতির, কিন্তু এরা কুপিত হলে ভয়ঙ্কর, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। নবারুণ বুঝতে পারল তার সংযত হওয়ার প্রয়োজন ছিল। সে বলল, আচ্ছা, মনে রাখবো। ডাক্তার ঘটকের গাড়িতেই নবারুণ ফিরে এলো নার্সিংহোমে। রিসেপশনেই গত দিনের মতো বসলো তারা। ডাক্তার ঘটকের সঙ্গে 2-1টা কথা বলার পরই নবারুণের হঠাৎ মনে পড়ে গেল শ্যামা নামের সেই মেয়েটার কথা। 3 তলার ঘরে একজন মহিলা পেশেন্ট আছে, কই আমাকে বলেননি তো? প্রশ্নটা শুনেই মৃদু চমকে উঠে ডাক্তার ঘটক বললেন, তোমার সঙ্গে তার কিভাবে দেখা হলো? সে কিছু বলেছে নাকি তোমাকে? কাঁদছিল মেয়েটা। সেই শব্দ শুনে 2 তলা থেকে 3 তলায় ওর ঘরে গিয়েছিলাম। না, তেমন কিছু বলেনি, শুধু বলল তার বাচ্চা নাকি বাঁচে না। ব্যাস এটুকুই কথা হয়েছে। 5-6 মাসেই ওর অ্যাবর্শন হয়ে যায়। গত 2বারই তাই হয়েছে। ওর কথা তোমাকে বলিনি কারণ ও ফ্রি পেশেন্ট। বাড়িতে ওর বর মারধর করে। একবার সে ওর পেটে লাথি মেরেছিল গর্ভাবস্থায়। কিছুদিন আগে ও এসে আমার হাতে পায়ে ধরে বলল, ডাক্তারবাবু, বর মারধর করছে, তুমি এখানে আমাকে থাকতে দাও। আগে এখানে দুবার আসার কারণে সে আমাকে চেনে। আমি তাকে না করতে পারলাম না। ভাবলাম ঘর যখন খালি তখন থাক না, আমি তাকে মাঝে মাঝে দেখে আছি। দেখা যাক এবার যদি তার পেটের বাচ্চাটা বাঁচে। তবে ওর মনে হয় একটু আধটু মাথার গণ্ডগোলও আছে। মাঝে মাঝে আবোল তাবোল বকে, কান্নাকাটি করে। ওকে তোমার পেশেন্ট হিসাবে গুরুত্ব দেওয়ার দরকার নেই, বুঝলে? আমার ওপর এখন ভীষণ চাপ। একে তো নার্সিংহোমে নিয়ে জেরবার, তার ওপর সেই মহাযজ্ঞের জন্য নানা জিনিসপত্র সংগ্রহ করতে হবে। তবে যজ্ঞটা হয়ে গেলে নিশ্চিন্ত। তোমার কপালে নরহত্যা লেখা আছে গুরুদেবের। ও কথাটাতে তুমি কিচ্ছু মনে করো না। ডাক্তারের হাতে তো অনিচ্ছাকৃতভাবে কত মানুষের প্রাণ যায়। আমাকেও তো তিনি বলেছেন যে আমারও নাকি শীঘ্রই একটা মৃত্যুযোগ আছে, তবে ডাকিনী যজ্ঞের পর সেটা কেটে যাবে। আপনার গুরুদেব আপনাকে ওই কি একটা জীবন্ত ব্রহ্ম উপবীতের কথা বলছিলেন, আচ্ছা সেটা কি? নবারুণ প্রশ্নটা করতেই গম্ভীর হয়ে গেল ডাক্তার ঘটকের মুখ। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ব্রহ্ম উপবীতের ব্যাপারটা তন্ত্র সাধনার গুরু বিষয়। এটা তোমাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। এরপরেই তিনি হেসে বললেন, বুঝলে নবারুণ,
অসীম ক্ষমতা সম্পন্ন আমার এই তন্ত্রসিদ্ধ যোগী পুরুষ, নইলে কি আমার মতো ঘোর নাস্তিকও তার শিষ্যত্ব গ্রহণ করে? ডাকিনী হাকিনী সবাই তার বশীভূত। ওর পোষ্য, তার নামটাও বড় অদ্ভুত, কুহকিনী। কুহকিনী নয়, কুহকিনী মা বলবে। ও আসলে এক ডাকিনী। জানো, উনি মানুষের মতো কথা বলতে পারেন। নবারুণের কথাটা শুনে বেশ হাসি পেলেও সে সেটা প্রকাশ করল না ডাক্তার ঘটকের সামনে, কারণ সেটা অভদ্রতা হবে। এসব প্রসঙ্গ থেকে দূরে সরে গিয়ে নবারুণ এরপর বলল, এখানে সময় কাটছে না একদম। আচ্ছা, বইয়ের দোকানে কবে যাওয়া যেতে পারে? আমি তোমাকে নিজে নিয়ে যেতে না পারলেও আমার ড্রাইভার সে জায়গা চেনে। দেখি তাকে দিয়ে তোমাকে সেখানে পাঠানো যায় কিনা। এরপর নবারুণের সঙ্গে মামুলি কিছু কথা বলে নার্সিংহোম থেকে বেরিয়ে গেলেন ঘটক স্যার। সারা দুপুরটা জেগেই কাটালো নবারুণ। বিছানায় শুলেও ঘুম এলো না তার। আবারও বারবার ঘুরে ফিরে তার মনে আসছে মালবিকার কথা। আর কেন জানি অদ্ভুতভাবে তার চোখে ভেসে আসছে শ্যামা নামের সেই গ্রাম্য রমণীর কথা। চেহারার সাদৃশ্যের জন্যই কি তাকে মনে পড়ছে নবারুণের? নইলে তো তাকে মনে পড়ার তেমন কোনো কারণ নেই তার। শেষ বিকেল পর্যন্ত বিছানায় শুয়ে মালবিকার কথাই ভাবল নবারুণ। তারপর পোশাক পাল্টে ঘর ছেড়ে পিছনের মাঠে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। মাঠের শেষ পর্যন্ত গেল সে। অঘোর সন্ন্যাসীর ঘরটা ভিতর থেকে তালা বন্ধ। গাছপালার দিকে তাকালো সে। অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে গাছগুলোর ভিতরের জায়গাটাতে। ফেরার পথ ধরল নবারুণ। বাড়িটাতে ঢোকার মুখে আগের দিনের মতোই তার চোখ চলে গেল 3 তলার ঘরের জানালাটাতে। আধো অন্ধকারে সেখানে জেগে আছে একটা মুখ। নবারুণের কেন জানি মনে হলো যে সে যেন একবার হাত নেড়ে ডাকলো তাকে। সে যখন ঘরে ফিরল তখনই অন্ধকার নামলো বাইরে। ঘরে ফিরে আসার পর কেমন যেন খচখচ করতে লাগলো নবারুণের মনটা। মেয়েটা তাকে ডাকলো নাকি? একসময় ঘর ছেড়ে বেরিয়ে এলো নবারুণ। দেখতে পেল ডাক্তার দাস তার পেশেন্ট দেখে নার্সিংহোম থেকে বেরিয়ে যাচ্ছেন। নিস্তব্ধ নার্সিংহোম। সিঁড়ি বেয়ে ওপরে উঠে সে সোজা হাজির হলো 3 তলার সেই ঘরের সামনে। তারপর টোকা দিল দরজার পাল্লায়। বউটা বলল, ভিতরে এসো। আগের দিনের মতো একইভাবে বেডে বসেছিল মেয়েটা। পাশে একটা কলাই করা পাত্রে মুড়ি রাখা। নবারুণ একটু ইতস্তত করে তাকে প্রশ্ন করল, তুমি কি আমাকে ওপর থেকে ডাকছিলে? হ্যাঁ। কেন, কোনো অসুবিধা হচ্ছে বুঝি? একটু ইতস্তত করে শ্যামা বলল, তুমি তো নিচে থাকো, কোনো লোককে দেখেছো? রোগা, কালো, একটা হাত কাটা? না না, কই তেমন তো কাউকে দেখিনি। দেখোনি? কে লোকটা? কাকে খুঁজছো তুমি? আমার বর, সেই যে দিয়ে গেল, আর এলো না। যদি সে আসে তবে আমার সঙ্গে একটু দেখা করতে বললো। আচ্ছা, কি করে সে? কিছু না, লেদ কলে কাজ করতো, সেখানে হাতটা গেল। নবারুণকে ডাক্তার ঘটক বলেছিলেন যে ওর বর নাকি একবার মেয়েটার পেটে লাথি মেরেছিল। তারপর থেকে এই অবস্থা মেয়েটার। একটু চুপ করে থেকে নবারুণ বলল, ঠিক আছে, তাকে দেখলে আমি কথাটা বলবো। তোমাকে আর কেউ দেখতে আসে না? তাদের দিয়েও তো খবরটা পাঠাতে পারো। না, কেউ আসে না। এই এই আবার এসছে, যা যা পালা। আবার সে অপায় বেড়ালটা এলো। প্রতিবারই ও আসে, প্রতিবার। কোথায়? কোন বিড়ালটা? সেই কালো বিড়ালটা। এবারও আমার পেটের বাচ্চাটা বাঁচবে না, বাঁচবে না। গ্রামাঞ্চলে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন ভাবলেও বিড়াল, বিশেষত কালো বিড়াল নিয়ে নানা সংস্কার আছে। মেয়েটা হয়তো সেই সংস্কার থেকেই কথাগুলো বলছে। তাকে আশ্বস্ত করার জন্য নবারুণ বলল, এসব বিড়াল টিড়ালে কিছু হয় না বুঝলে। ডাক্তারবাবুরা আছেন তো, নিশ্চয়ই দেখবেন যাতে তোমার বাচ্চাটা ভালোভাবে জন্মায়। নবারুণের কথায় সে কোনো জবাব দিল না। একইভাবে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকলো।
নবারুণের কিছু করার নেই, সে বেরিয়ে এলো ঘর থেকে। আর তারপরই সে দেখতে পেল তাকে কিছুটা তফাতে অন্ধকারের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে সেই কালো রঙের বেড়ালটা। শুধু তার চোখ দুটো জ্বলছে। অঘোরতান্ত্রিকের সেই পোষা বেড়ালটা, কুহকিনী। নবারুণ তাকে তাড়া দিতেই প্যাসেজ ধরে সিঁড়ির দিকে অদৃশ্য হয়ে গেল সে। তার পিছন পিছন নবারুণও নেমে এলো দোতলায়। দোতলায় সিঁড়ির মুখে একজন আয়া দাঁড়িয়ে আছে। সম্ভবত 3 তলার ঘরে মেয়েটার বাটি ছোঁড়ার শব্দ শুনে কেবিন ছেড়ে সে সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে। নবারুণকে দেখে সে মৃদু বিস্মিতভাবে বলল, স্যার, আপনি ওপরে ছিলেন? নবারুণ সংক্ষিপ্ত জবাব দিল, হ্যাঁ, এই যে ওপরে বেড়াল ওঠে আপনারা খেয়াল করেন না কেউ? ইনফেকশন হতে পারে যে পেশেন্টদের। আয়া মাথা নিচু করে জবাব দিল, আমরা কোনো বিড়ালকে উপরে উঠতে দিই না, কিন্তু কুহকিনী মা তো। তার অসম্পূর্ণ কথা বুঝতে অসুবিধা হলো না নবারুণের। কুহকিনী মা, গুরুদেবের পোষ্য বলে কথা, তাই তাকে কেউ বাধা দেয় না। নার্সিংহোমে অবারিত দ্বার তার। নবারুণ তাই আর কোনো কথা না বলে নিচে নামার জন্য পা বাড়াল। পরদিন সকালে নবারুণ যখন বিছানা ছাড়ল তখন 8টা বাজে। ঘর থেকেই বেশ কিছু লোকজনের কথাবার্তার হালকা আওয়াজ শুনতে পেল। রিসেপশনের দিক থেকে শব্দটা আসছে। ফ্রেশ হয়ে সে যখন রিসেপশনে এসে পৌঁছলো তখন দেখতে পেল 7-8 জন লোককে। পেশেন্ট পার্টি সব। ডাক্তার দাসও সেখানে আছেন। আরও একটা লোকও সেখানে আছে। সে পেশেন্ট পার্টিদের থেকে রসিদ কেটে পাওনা বুঝে নিচ্ছে। বুড়ো আর পা ভাঙা লোকটাকেও স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনা হয়েছে। তবে শ্যামা বলে মেয়েটা সেখানে নেই। নবারুণকে দেখে ডাক্তার দাস এগিয়ে মৃদু হেসে বললেন, গুড মর্নিং। পেশেন্টদের ছেড়ে দেওয়া হচ্ছে। এরা চলে যাওয়ার পর আপনাকে ডাকতে যাচ্ছিলাম আমি। ডাক্তার ঘটক কাজে ব্যস্ত, তো তিনি আমাকে বলছেন আপনাকে বইয়ের দোকানে নিয়ে যেতে। তাই এরা চলে গেলে আমার সঙ্গে আপনি বেরিয়ে পড়বেন। আমার একটা চেম্বার আছে এই পথে, আমি সেখানেই নেমে যাব। আমার ড্রাইভার আপনাকে বইয়ের দোকানে নিয়ে যাবে, তারপর কাজ শেষ হলে আপনাকে আবার নামিয়ে দিয়ে যাবে। থ্যাংক ইউ। আসলে জানেন তো আমার এখানে কোনো কাজ নেই, খাচ্ছি আর ঘুমাচ্ছি, একদম হাঁপিয়ে উঠেছি। বই থাকলে তাও একটু সময় কাটানো যাবে। আজকের দিন রাতটাই একটু অসুবিধা হবে। নতুন নার্সিংহোমে আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে। কাল সকালে ডাক্তার ঘটক এসে আপনাকে সেখানে নিয়ে যাবেন। পেশেন্ট পার্টিরা গাড়ি নিয়েই এসেছিল। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের পেশেন্ট নিয়ে চলে গেল। নবারুণ একবার জিজ্ঞেস করতে যাচ্ছিল যে সেই মেয়েটাও চলে গেছে কিনা, কিন্তু প্রশ্নটা করতে গিয়েও সে করল না। কিছুক্ষণের মধ্যেই নবারুণ ডাক্তার দাস আর তার সঙ্গীর সঙ্গে গাড়িতে উঠে বসল। শহরের দিকে এগোবার সময় ডাক্তার দাস নবারুণের উদ্দেশ্যে হেসে বলল, আপনাকে প্রথম দিন যেমন দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি ফ্রেশ দেখাচ্ছে আজ। এটা দরকার ছিল আপনার। কদিনের মধ্যে আপনার এমন চাপ শুরু হবে যে দেখবেন 1 ঘন্টা বিশ্রামেরও সময় পাচ্ছেন না। নতুন নার্সিংহোমে 100টা বেড, সে অনুসারে কাজের চাপটাও থাকবে। নতুন নার্সিংহোম প্রসঙ্গে আরও কিছু টুকটাক কথা বলতে বলতে শহরে ঢুকল নবারুণরা। ছোট মফস্বল শহর, একটু ঘিঞ্জিও বটে। রাস্তায় সাইকেল রিক্সা, লোকজনের ভিড়। শহরে ঢুকে রাস্তার পাশে এক জায়গাতে নেমে গেলেন তার সঙ্গী। তারপর গাড়িটা শহরের আরও একটু ভিতরে ঢুকে তাকে নামালো একটা বইয়ের দোকানের সামনে। দোকানে ঢুকলো নবারুণ। মফস্বল শহরের বইয়ের দোকান। একই সঙ্গে র্যাকগুলোতে পাশাপাশি শোভা পাচ্ছে পাঠ্যপুস্তক, গল্প উপন্যাসের বই, রামকৃষ্ণ কথামৃত থেকে শুরু করে বাৎসায়ন পর্যন্ত। সংবাদপত্র, ম্যাগাজিন, খাতা পেনও বিক্রি হয় দোকানটাতে। র্যাকগুলোর দিকে তাকিয়ে তার পছন্দের বইয়ের সন্ধান করতেই পরিচিত লেখকদের বেশ কয়েকটা গল্প উপন্যাসের সন্ধান পেয়েও গেল নবারুণ। দোকানদারকে বইগুলো দিতে বলল। লোকটা বইগুলো নামিয়ে বিল করতে যাচ্ছে, ঠিক সেই সময় সামনের র্যাকটাতে হঠাৎই একটা বইয়ের ওপর নজর পড়ল তার। বেশ মোটা বই।
বৃহৎ তন্ত্র সাধনা। এ ধরনের বই রেল স্টেশনের কিয়স্কে, বাস স্ট্যান্ডে অনেকবার দেখেছে নবারুণ। কিন্তু এসব বশীকরণ, তন্ত্র সাধনা, গুপ্তবিদ্যা বইয়ের ওপর কোনোদিনই কোনো আগ্রহ ছিল না তার, থাকার কথাও নয়। কিন্তু হঠাৎই যেন আগ্রহ হলো বইটার প্রতি। হয়তোবা এ প্রসঙ্গে ডাক্তার ঘটকের কাছে নানা উদ্ঘট ব্যাপার শোনার জন্যই, বা তার সেই তন্ত্রসিদ্ধ গুরুদেবকে দেখার জন্যই। সে এসব ব্যাপার বিশ্বাস না করলেও এই বইটা বলেই হয়তো সেই উদ্ঘট ব্যাপারগুলো সম্বন্ধে জানা যেতে পারে, বইয়ের কথা পড়ে চমকে দেওয়া যেতে পারে ডাক্তার ঘটককে। সবচেয়ে বড় কথা হলো সময়টা কাটবে। এই ভেবে সে দোকানদারকে প্রথমে বলল তার হাতে বইটা দেওয়ার জন্য। দাদা, ওই বইটা একটু দিন। তারপর বইটা হাতে নিয়ে একটু উল্টে পাল্টে দেখে সে দোকানদারকে বলল বইটা দিয়ে দিতে। দাদা, এই বইটাও দিয়ে দিন। দোকানদার যেন একটু বিস্মিত হলো তার কথা শুনে। অনেক দিন কোনো খবরের কাগজও পড়েনি নবারুণ, বেশ কয়েকটা দৈনিক সংবাদপত্রও কিনল সে। তারপর দোকান ছেড়ে বেরিয়ে গাড়িতে উঠে বসল। কিছু সময়ের মধ্যেই সে আবার ফিরে এলো তার থাকার জায়গায়। দুপুরটা নবারুণ 4-5টা খবরের কাগজ পড়েই কাটিয়ে দিল। এক সময় বিকেল হয়ে এলো। নবারুণ ভাবল পিছনের জমিটা থেকে একবার ঘুরে আসা যাক। সেই মতো কিছুক্ষণের মধ্যেই ঘর ছেড়ে পিছনের জমিটাতে নামলো সে। হাঁটতে হাঁটতে নবারুণ গিয়ে উপস্থিত হলো জমিটার শেষ প্রান্তে। অঘরতান্ত্রিকের ঘরটা ভিতর থেকে বন্ধ। সে এরপর এগোলো গাছপালার দিকে। সেদিকে তাকাতেই গাছের মাথায় বসে থাকা এক ঝাঁক কাক হঠাৎ ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠে পাক খেতে লাগলো। তারপরই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। গাছের একটা গুঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো ডাক্তার ঘটকের কুহকিনী মা। সে কামড়ে ধরে আছে একটা পাখির ডানা। সদ্য মনে হয় সেই পাখিটাকে ধরেছে সে। ঘুঘুর মতো দেখতে একটা পাখি, হয়তোবা হরিয়াল। ডানা ঝাপটাচ্ছে পাখিটা, রক্ত চুঁইয়ে পড়ছে তার ডানা থেকে। বীভৎস দৃশ্য। হয়তোবা হয়তোবা বিড়ালটার মুখ থেকে সেই সুন্দর পাখিটাকে এখনো বাঁচানো যাবে। এই ভেবে নবারুণ মাটিতে পড়ে থাকা একটা ঢেলা কুড়িয়ে নিয়ে বিড়ালটাকে মারতে যাচ্ছিল, কিন্তু কিন্তু হঠাৎই পিছন থেকে একটা কর্কশ চিৎকার শুনল সে। খবরদার, ওকে আঘাত করলে তোমার ক্ষতি হবে, থামো। থমকে দাঁড়িয়ে পিছনে তাকালো নবারুণ। সেই অঘোর সন্ন্যাসী কখন যেন দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছেন। তার চোখে স্পষ্ট অসন্তোষের ছাপ। নবারুণ তার দিকে তাকাতেই তিনি ক্রুদ্ধভাবে বলে উঠলেন, তুমি কুহকিনীকে আঘাত করতে চাইছো কেন? ওই সুন্দর পাখিটাকে মারছে, আমি পাখিটাকে বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু ওটা ওর স্বাভাবিক খাদ্য। প্রভুকে দেখতে পেয়েই কুহকিনী ছুটে গেল অঘরতান্ত্রিকের পায়ের কাছে। পাখিটা তখনও মৃদু ছটফট করছে। নবারুণ বলে উঠল, পাখিটাকে ওর মুখ থেকে ছাড়িয়ে দিন, হয়তোবা এখনো বেঁচে যাবে পাখিটা, ও মেরে ফেলবে পাখিটাকে। একটা অদ্ভুত হাসি এবার ফুটে উঠল অঘরতান্ত্রিকের মুখে। তিনি বললেন, পাখিটাকে খাদ্য হিসাবে হত্যা করছে কুহকিনী, কিন্তু তোমার হাতে যে নরহত্যা লেখা আছে। আবারও কথাটা বলছি তোমাকে। তার কথা শুনে এবার স্তম্ভিত হয়ে গেল নবারুণ। সে কি বলবে বুঝে উঠতে পারল না। পাখিটার জীবন শেষ হয়ে এসেছিল। ডানা ঝাপটাতে ঝাপটাতে কুহকিনীর মুখে নেতিয়ে পড়ল সে। সেই অবস্থাতেই তার আদরের কুহকিনীকে কোলে নিয়ে ঘরে ফিরে গেলেন সন্ন্যাসী। অঘরতান্ত্রিকের কথা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল নবারুণ। লোকটা কি পাগল, নাকি ওসব কথা বলে নবারুণের মনের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে? বেশ কিছুক্ষণ নবারুণ ক্ষুব্ধ হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। তারপর এগোলো বাড়িটাতে ফেরার জন্য। অন্ধকার প্রায় হয়ে এসেছে, তবে বাড়িটাতে ঢোকার সময় ওপরের দিকে একবার তাকালো নবারুণ। জানলাটা আজ বন্ধ। নবারুণ নিজের ঘরে এসে ঢুকল। ঠিক সেই সময় রিসেপশনের বাইরে থেকে একটা চিৎকার চেঁচামেচির শব্দ তার কানে এলো। নবারুণ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এগোলো রিসেপশনের দিকে। না, ঠিক রিসেপশন নয়, রিসেপশনের বাইরে মেন গেটের কাছে চেঁচামেচি চিৎকার হচ্ছে।
গেটটা বন্ধ। ভিতরে দাঁড়িয়ে আছে গেটম্যান ননী গোপাল, আর গেটের বাইরে দাঁড়িয়ে এক হাতে সেটা ধরে ঝাঁকাচ্ছে সেই লোকটাই, যে চিৎকার করছে। রিসেপশনের দরজার সামনে থেকে নবারুণ দেখলো লোকটাকে। খয়াটে চেহারার মাঝবয়সী একটা লোক, তার একটা হাত কবজি থেকে কাটা। লোকটা টলছে, অর্থাৎ নেশা করে আছে। শ্যামা নামে মেয়েটার বলা কথা মনে পড়ে গেল নবারুণের। তাহলে এই লোকটাই শ্যামার বর। লোকটা গেট ধরে ঝাঁকাচ্ছে আর জড়ানো গলায় বলছে, শালা খোল, আমারই বউ আর আমার বউয়ের সাথে দেখা করতে দিবি না? খোল, এ কেমন নিয়ম গা? খোল। বলছি তো বড় স্যারের বারণ আছে, তোমাকে ভিতরে ঢুকতে দেয়া যাবে না। তারপর তুমি মদ খেয়ে আছো, তুমি স্যারের সঙ্গে গিয়ে দেখা করো। যাও 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 যাও। শালা, দেখা তো করতে গিয়েছিলাম, তোর ঘটক ডাক্তারকে পেলাম কই? আর অন্য সময় বাড়িতে গিয়ে বলা আছে বাচ্চা রে, তোর ছেলে হবে। আর এখন 3-4 দিন ধরে পাত্তাই নেই। এদিকে যা টাকা দিয়েছিল তোমার সব শেষ। নবারুণ কথাটা শুনে বেশ অবাক হলো। ডাক্তার ঘটক এই লোকটাকে সন্তানের জন্ম দিতে বলেছেন? কি বলছে লোকটা? পরক্ষণেই অবশ্য মনে হলো যে লোকটা মাতাল। নেশার ঘোরে লোকটা কি বলছে ঠিক নেই। ঢুকতে দে আমাকে, আমার বউ আর আমার সাথে আমি তাকে দেখতে পাবো না। খোল শালা, খোল, ঢুকতে দে আমাকে। না, দেব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেতে পারি। তবে 20টা টাকা দাও, মাল খাবো। নইলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি যাবো না। তালা নইলে গিয়ে ঝাড়াবো। দাও 20টা টাকা দাও। চলে যাবি বলছিস? টাকা দিলে ঠিক যাবি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, দিলে ঠিক চলে যাবো। দাও। ননী গোপাল এরপর তার পকেট থেকে 2 10 টাকার নোট বার করে গ্রিলের ফাঁক দিয়ে বাড়িয়ে দিল লোকটার দিকে। লোকটা খপ করে টাকাটা নিল, যেন স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নয়, এই টাকার জন্যই এখানে এসেছিল সে। কারণ টাকাটা হাতে নিতেই হাসি ফুটে উঠল লোকটার মুখে। সে ননী গোপালের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর ঘটক ডাক্তারকে বলো 2 বাচ্চা নষ্ট হয়ে গেল, এবারেটা যেন একটা ছেলে হয়। এই বলে সে টলতে টলতে গেট ছেড়ে এগোলো বড় রাস্তার দিকে। লোকটাকে বিদায় করে পিছনে ফিরতেই ননী গোপাল দেখতে পেল নবারুণকে। সে মনে হয় আন্দাজ করলো যে নবারুণ ঘটনাটা দেখেছে, তাই সে একটু অসহায়ভাবে বলল, কি করব স্যার, লোকটা ভিতরে ঢুকতে চাইছিল। এদিকে বড় স্যারের কড়া হুকুম যে তিনি না থাকলে যেন ওকে নার্সিংহোমে ঢুকতে না দেয়া হয়। তার উপর লোকটা গলা পর্যন্ত মদ খেয়ে আছে। উপরে উঠে যদি সে কোনো কাণ্ড ঘটায় তবে আমার চাকরি যাবে স্যার। আমি কি করব স্যার? ননী গোপালের কথা শুনে নবারুণ বুঝতে পারল, তার মানে মেয়েটা এখনো সেখানে আছে। হয়তো সে এখন 3 তলার একলা ঘরে বসে স্বামীর প্রতীক্ষা করছে। কেয়ারটেকার ননী গোপালের কিছু করার নেই, ডাক্তার ঘটকের কড়া হুকুম আছে এ ব্যাপারে। তবে তার বর যে তাকে একেবারে ভুলে যায়নি, তার সঙ্গে দেখা করতে এসেছিল, এটা জানতে পারলে হয়তো কিছুটা শান্তি পাবে মেয়েটা। খবরটা তাকে দিতে পারলে ভালো হয়। মনে মনে এই কথা ভেবে নিয়ে নবারুণ গেটম্যানকে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার কিছু করার নেই। তারপর দরজা ছেড়ে রিসেপশনের ভিতরে উঠে এগোলো সিঁড়ির দিকে। সিঁড়ির ঠিক মুখটাতেই একটা কোলাপসিবল গেট বসানো আছে। অন্যদিন সেটা হাট করে দুপাশে সরানো থাকে, আজ সেটা টানা, তবে তালা দেয়া নেই। নবারুণ গেটটা খুলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো ওপর দিকে। ঠিক সেই সময় অন্ধকার নামলো বাইরে। নবারুণ 3 তলায় উঠে ওই ঘরটার সামনে পৌঁছে গেল। আজ কিন্তু ঘরের দরজাটা ভেজানো নেই, ভেতর থেকে বন্ধ করা। দরজায় টোকা দিতেই সেই নারীর কাঁপা কণ্ঠস্বর শোনা গেল। কে কে এসেছো? আমি ডাক্তার।
নবারুণের কণ্ঠস্বর মনে হয় চিনতে পারল মেয়েটা। দরজাটা খুলে গেল। তারপর বাইরে কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছে নবারুণ। শ্যামা দরজার বাইরে অন্ধকার প্যাসেজের দিকে গলা বাড়িয়ে একবার দেখে নিয়ে একটু ভয়ার্থভাবে বলল, আচ্ছা, ও নেই তো? তার দৃষ্টি অনুসরণ করে নবারুণ প্যাসেজের দিকে তাকিয়ে বলল, কে? কার কথা বলছো? ওই ওই কালো বিড়ালটা। না না না, সে এখানে নেই। ভেতরে এসো, ভেতরে এসো। নবারুণ ঘরে ঢুকতেই সে সঙ্গে সঙ্গে দরজার ছিটকিনি তুলে দিল। এই ব্যাপারটাতে নবারুণের একটু অস্বস্তি হলেও সে মুখে কিছু বলল না। তবে সম্ভবত নবারুণের অস্বস্তিটা আন্দাজ করেই শ্যামা বলল, ওই বিড়ালটা অপয়া, ও আমার বাচ্চা খেয়েছে। ওর ভয়েই দরজা জানলা বন্ধ করে বসে আছি। কোনো কোনো সময় ভাগাড়ে মৃত পরিত্যক্ত বাচ্চার মৃতদেহ কুকুর বেড়াল খায়, নবারুণ শুনেছে। একবার খবরের কাগজে বেরিয়েও ছিল সে ছবি। তা নিয়ে খুব হইচইও হয়েছিল। কিন্তু পেটের বাচ্চাকে বিড়াল খাবে কিভাবে? বউটার পেটে যে আছে সে তো এখনো ভূমিষ্ঠ হয়নি। শ্যামা সম্ভবত সংস্কার মতোই কথাটা বলছে মনে হয় নবারুণের। সে তাকে শান্ত করার জন্য বলল, শোনো, তোমার বর আজ একটু আগে এসেছিল তোমার সাথে দেখা করবার জন্য, কিন্তু গেটম্যান তাকে ভিতরে ঢুকতে দেয়নি, কারণ ডাক্তার ঘটকের নিষেধ আছে, আর তাছাড়া সে মদ খেয়ে আছে। শ্যামা তার বরের ফিরে যাবার কথাটাতে আজ যেন তেমন গুরুত্ব দিল না। সে বিড়বিড় করে বলল, সেই তো প্রতিবার ডাক্তারবাবুর কথা শুনে আমাকে জোর করে এখানে আনে। যখন ফিরিয়ে যায় তখন সব শেষ হয়ে গেছে। ডাক্তারবাবুর থেকে টাকা নেই ও। মেয়েটার শেষের কথাটা বুঝতে না পেরে নবারুণ সে সম্বন্ধে তাকে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কান্নায় ভেঙে পড়ল শ্যামা। আমাকে তুমি বাঁচাও ডাক্তার, আমার পেটের বাচ্চাকে এবারের জন্য বাঁচাও। কথাটা বলতে বলতে হঠাৎই সে জড়িয়ে ধরল নবারুণকে। মুহূর্তের জন্য নবারুণের মনে হলো তাকে যে জড়িয়ে ধরেছে সে শ্যামা নয়, সে মালবিকা। ঠিক এভাবেই সে নবারুণকে জড়িয়ে কেঁদে উঠেছিল। হাসপাতালের ঘটনাটা ঘটার পর শেষবারের জন্য যেদিন তাদের একান্তে দেখা হয়েছিল সেদিন সেও বলেছিল, তুমি আমাকে বাঁচাও, যার অন্তর্নিহিত অর্থ ছিল তোমার কিছু হলে আমার কি হবে। নবারুণকে জড়িয়ে ধরে মেয়েটা কেঁদে চলেছে। আমাকে তুমি বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও। বিলহল হয়ে পড়েছিল নবারুণও, কিন্তু সে সম্বিত ফিরে পেল। নার্সিংহোম জনশূন্য, বন্ধ ঘরে তাকে জড়িয়ে ধরেছে এক রমণী। কখন কি ঘটে যায় কে বলতে পারে? হয়তো এই মেয়েটাই শেষে বলল যে, তখন মেয়েটার কথাই সবাই বিশ্বাস করবে। কোনো রকমে আলিঙ্গন মুক্ত করে নবারুণ বাইরে বেরিয়ে এলো এবং দরজাও বন্ধ হয়ে গেল। কিন্তু সেই বন্ধ ঘরের ভিতর থেকে মেয়েটার করুণ আরতি শোনা যেতে লাগলো। ডাক্তার, তুমি আমাকে বাঁচাও, আমার সন্তানটাকে এবারের জন্য বাঁচিয়ে দাও ডাক্তার। সিঁড়ি বেয়ে নিচে নামতে যাচ্ছিল নবারুণ। ঠিক সেই সময় সে দেখল সেই বেড়ালটা কুহকিনী সিঁড়ি বেয়ে উঠে আসছে ওপর দিকে। নবারুণকে দেখে বিড়ালটা কিন্তু পিছিয়ে গেল না, বরং নবারুণের মনে হলো সে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে নবারুণের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে উপরে উঠতে যাচ্ছিল। নবারুণের তাকে দেখে মাথাটা কেমন গরম হয়ে গেল। সে সপাটে একটা লাথি কষালো কুহকিনীকে লক্ষ্য করে। একটা অদ্ভুত চিৎকার করে নিচে ছিটকে পড়ল বিড়ালটা। তারপর কোথায় যেন মিলিয়ে গেল। ঘরে ফিরে এলো নবারুণ। কানে এখনো বাজছে মেয়েটার আর্তনাদ। বেশ কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল। একসময় খেয়াল হলো বেশ ঠান্ডা লাগছে। নবারুণ উঠে গিয়ে দাঁড়ালো জানালাটা বন্ধ করার জন্য। ঠিক সেই সময় সে জানলার কিছুটা তফাতে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা অঘোর বাবাকে দেখতে পেল। তিনি তাকিয়ে আছেন নবারুণের দিকে। তার চোখ দুটো যেন জ্বলছে মুহূর্ত খানেক, আর তারপরই তিনি অদৃশ্য হয়ে গেলেন অন্ধকারের মধ্যে। তিনি কি ঘরের ভেতর থাকা নবারুণকেই লক্ষ্য করছিলেন, নাকি তার পোষ্যের সন্ধানে তিনি এসেছিলেন তা বুঝতে পারল না নবারুণ। রাতের খাওয়া সেরে শুয়ে পড়ল নবারুণ, কিন্তু সারা রাত ধরে আবারও সে মালবিকার স্বপ্ন দেখতে শুরু করল।
তবে এ রাতের স্বপ্নটা বেশ অদ্ভুত। স্বপ্নের মধ্যে সে কখনো দেখতে পেল মালবিকার মুখ, আবার কখনো শ্যামার মুখ। দুটো মুখ যেন মিলে মিশে একাকার হয়ে যেতে লাগলো তার স্বপ্নে। 7টা নাগাদ ঘুম ভাঙল নবারুণের। তারপরও বেশ কিছুক্ষণ ধরে স্বপ্নটা অনুরণিত হতে লাগলো তার মনের মধ্যে। দুটো মুখ কেমন যেন মিলে মিশে যাচ্ছে তার মনে। একসময় বিছানা ছেড়ে উঠে পড়ল নবারুণ। মুখ ধুয়ে মাঠে নামার সময় একবার সে তাকালো জানালাটার দিকে। পাল্লাটা খোলা। সেদিকে তাকিয়ে নিয়ে সে অন্য দিনের মতোই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল জমিটার শেষ প্রান্তে। অঘোরতান্ত্রিকের ঘরের দরজাটা বন্ধ। এরপর সে এগোলো গাছে ঘেরা জায়গাটার দিকে। পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে বেদিটার ওপর। সেটা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছে কেউ। বেদি সংলগ্ন জমির আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আজই তো অঘোরতান্ত্রিকের সেই মহাযজ্ঞ করার কথা। নবারুণ বুঝতে পারল সেই জন্যই পরিষ্কার করা হয়েছে ওই জায়গাটা। কিছুক্ষণ সেদিকে থাকার পর নবারুণ ফিরতে শুরু করল। বাড়িটার ভিতরে ঢোকার আগেই সে দেখতে পেল শ্যামাকে। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। প্রভাতী সূর্য কিরণ এসে পড়েছে তার মুখে। নবারুণের মনে হলো ঠিক যেন মালবিকা বিষণ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। এরপরেই মনে মনে হাসল নবারুণ। না, মালবিকা আর কোনো দিনই ফিরবে না। তবে যাওয়ার আগে শেষ একবার মেয়েটার সঙ্গে দেখা করে তাকে ভরসা দিয়ে যাবে মনে মনে ভেবে নিল নবারুণ। ঘরে ঢুকে তার টুকটাক যেসব জিনিস ঘরের মধ্যে ছিল তা গুছিয়ে নিয়ে স্নান সেরে তৈরি হয়ে 9টা নাগাদ রিসেপশনে এসে দাঁড়ালো। ডাক্তার ঘটক নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আসবেন। তার আগে একবার মেয়েটার সঙ্গে দেখা করে আসবে এই ভেবে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছিল, কিন্তু সে দরজার বাইরে তাকিয়ে দেখল যে ডাক্তার ঘটকের গাড়িটা বাইরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তিনি চলে এসেছেন। আর তারপরই ওপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলেন ডাক্তার ঘটক। তার মুখ যেন ঈষৎ গম্ভীর। নিচে নেমে তিনি প্রথমে সিঁড়ির মুখের কোলাপসিবল গেটটা টানলেন। তারপর পকেট থেকে তালা চাবি বার করে তাতে তালা লাগালেন। নবারুণ বুঝতে পারল তার উপরে ওঠার পথ বন্ধ হয়ে গেল। মেয়েটাকে তো জানলায় দেখলাম, তবে তালা দিয়ে দিচ্ছেন কেন? ডাক্তার ঘটক কয়েক মুহূর্ত তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে তাকে পাল্টা প্রশ্ন করলেন। কাল তুমি কুহকিনীমাকে আঘাত করেছিলে? নবারুণ একটু বিস্মিত হলো কথাটা শুনে। তখন তার আশেপাশে তো কেউ ছিল না। ব্যাপারটা তিনি জানলেন কিভাবে? একটু ইতস্তত করে সে জবাব দিল, হ্যাঁ, বিড়ালটা ওপরে উঠছিল। মেয়েটা খুব ভয় পায় বিড়ালটা দেখে। নবারুণের কথা শেষ হওয়ার আগেই ডাক্তার ঘটক একটু ভৎসনা সুরেই বললেন, কাজটা তুমি ঠিক করনি। কুহকিনী মা ফিরে গিয়ে কথাটা বলেছেন বাবাকে। তিনিই কথাটা বলেছেন আমাকে। তিনি বেশ ক্রুদ্ধ হয়েছিলেন তোমার উপর। আমি তোমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ঠান্ডা করেছি, নইলে ক্ষতি হতো তোমার। ডাক্তার ঘটকের কথা শুনে হঠাৎ নবারুণের মনে পড়ে গেল গতকাল রাতের সেই দৃশ্য। জানলার বাইরে দাঁড়িয়ে তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছেন অঘোরতান্ত্রিক। তাহলে কি তিনি সে কারণেই ছুটে এসেছিলেন? ওই কালো বিড়ালটা কি সত্যিই তাকে খবরটা দিয়েছিল? কিন্তু তা কিভাবে সম্ভব? ডাক্তার ঘটকের কথার কি জবাব দেবে তা বুঝে উঠতে পারল না নবারুণ। সে চুপ করে রইল। ডাক্তার ঘটক অবশ্য এরপর নিজেকে সামলে নিলেন। মৃদু হেসে নরম গলায় তিনি প্রথমে বললেন, আচ্ছা থাক, এসব নিয়ে আর ভেবো না। আমি সামলে নিয়েছি ব্যাপারটা। চিয়ার আপ মাই বয়, চিয়ার আপ। তুমি তৈরি তো? এখনই কিন্তু আমি তোমাকে নিয়ে যাব সেখানে। আজ আমার অনেক কাজ। আজ ভূত চতুর্দশীর রাতে ডাকিনী মহাযজ্ঞে বসবেন গুরুদেব। তার জন্য সারাদিন নানা ব্যবস্থা করতে হবে। এ কথা বলার পর তিনি কোলাপসিবল গেটটার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তালা দিয়ে এলাম। আমরা তো সবাই এখন চলে যাব। দিনকাল ভালো নয়, তাই দিলাম। নবারুণ এবার বলল, এভাবে একা একা থাকবে মেয়েটা? অন্য দুজন পেশেন্ট তো চলে গেল, ওকে ছাড়লেন না কেন? বেশিক্ষণ নয়, ঘণ্টাখানেকের জন্য তো মাত্র। আমি তো আবার এখানে ফিরছি এক্ষুনি। তারপর সারা দিন সারা রাত
এখানে কাটাবো। দেখি আজ রাতে যজ্ঞের কাজটা মিললে ও বেটাকে খুঁজে এনে বউটাকে তার হাতে তুলে দেব। কথাটা শুনে নবারুণ বলল, কাল সন্ধ্যায় ওই লোকটা এসেছিল, আপনার বারণ থাকায় ননীগোপাল তাকে ভিতরে ঢুকতে দেয়নি। নবারুণের কথা শুনে ডাক্তার ঘটক মৃদু বিস্ময় প্রকাশ করে বললেন, তাই নাকি? লোকটা এলে তার সঙ্গে বউটাকে ছেড়ে দিতে বলে যা আমার উচিত ছিল। আসলে লোকটা মাতাল অবস্থায় থাকে, তাই তাকে আমি না থাকলে ভিতরে ঢুকতে বারণ করে দিয়ে গিয়েছিলাম ননীগোপালকে। এর আগে লোকটা একবার অন্য পেশেন্টের কেবিনে ঢুকে ঝামেলা পাকিয়েছিল। এ কথা বলার পর ডাক্তার ঘটক ঘড়ি দেখে বললেন, হ্যাঁ, এবার তোমার ব্যাগ ট্যাগ নিয়ে এসো, আজ আমার অনেক কাজ। নবারুণ আর দাঁড়ালো না, সে এগোলো ঘরের দিকে। ঘরে ঢুকে সে ব্যাগটা নিয়ে তাকালো জানালার দিকে। সে দেখতে পেল ননীগোপালকে মাঠ পেরিয়ে জানলার কাছে এসে পড়েছে। লোকটা এই কদিন খাবারের ব্যবস্থা করেছে নবারুণের। সে ইশারায় ডাকলো তাকে। ননীগোপাল খুশি হয়ে টাকাটা নিয়ে বলল, ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনারা বেরিয়ে যাওয়ার পর আমিও বেরোবো। বড় সাহেব একটা ট্রলি বেড সাধু বাবার ঘরে রেখে আসতে বললেন, সেটা রেখে আর এলাম। ট্রলি বেড কেন? ও ঘরে কি বিছানা নেই? প্রশ্নটা মনে এলো নবারুণের। তবে সে প্রশ্নটা করল না ননীগোপালকে। কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোম ছেড়ে ডাক্তার ঘটকের সঙ্গে বেরিয়ে পড়ল নবারুণ। শহরে এসে ঢুকলো নবারুণরা। পরদিন কালী পুজো, তাই বাজারে লোকজনের কেনাকাটার বেশ ভিড়। জায়গায় জায়গায় কালী পুজোর প্যান্ডেল, মাইক বাজছে। ডাক্তার ঘটক নবারুণকে নিয়ে নামলেন শহরের ঠিক প্রাণকেন্দ্রে নার্সিংহোমের সামনে। ঝাঁ চকচকে বিশাল 5 তলা নার্সিংহোম, বেশ কয়েক কোটি টাকার প্রজেক্ট হবে। নবারুণ বিস্মিতভাবে তাকিয়ে রইল বাড়িটার দিকে। তাকে নিয়ে নার্সিংহোমের ভিতরে ঢুকতে ঢুকতে ডাক্তার ঘটক বললেন, এসব যা দেখছো তা সবই গুরুদেবের কৃপায়। তার ওপর ভরসা রাখলে একদিন তোমারও এমন হবে। নবারুণকে নিয়ে ডাক্তার ঘটক উপস্থিত হলেন বাড়ির পেছনের অংশে, ডক্টরস কোয়ার্টার্স। সার এসি বসানো ঘর সেখানে। কেয়ারটেকার গোছের একজন লোক এসে সেলাম ঠুকলো তাদের সামনে। তাকে দেখিয়ে ডাক্তার ঘটক নবারুণকে বললেন, এ তোমার খাওয়ার ব্যবস্থা করবে, কোনো চিন্তা নেই, সব বলা আছে। একটা ঘর খুলে দিল লোকটা। নবারুণরা প্রবেশ করলো সে ঘরে। ওয়েল ফার্নিশড ঘর, খাট আলমারি সবই আছে। ঘরের সঙ্গেই একটা ছোট কিচেন আর বাথরুম। সে ঘরে ঢুকে মামুলি কিছু কথাবার্তার পর ডাক্তার ঘটক বললেন, আমি এবার যাচ্ছি, কাল সকালে আবার দেখা হবে। আজ সারা রাত যজ্ঞ হবে, সে কাজ শেষ হলে গুরুদেবকে ভোরবেলা যাত্রা করিয়েই আমি এখানে 9টা নাগাদ চলে আসব। এই বলে নবারুণের ঘর ছেড়ে, নার্সিংহোম ছেড়ে মহাযজ্ঞের প্রস্তুতির জন্য রওনা হয়ে গেলেন ডাক্তার ঘটক। দুপুরের ঠিক সময় খাবার এসে গিয়েছিল নবারুণের। তারপর টানা ঘুম দিয়ে নবারুণ যখন উঠল তখন সন্ধ্যা নেমেছে। জানলার সামনে এসে দাঁড়ালো নবারুণ। নার্সিংহোমের অনুচ্চ প্রাচীরের ওপাশে রাস্তায় লোক চলাচল করছে। জানলা ধরে দাঁড়িয়ে লোক চলাচল দেখতে লাগলো সে। এই নার্সিংহোমেই নতুন জীবন শুরু করতে চলেছে সে। আস্তে আস্তে এখানকার রাস্তাঘাট, লোকজন সবার সঙ্গেই পরিচিত হবে। কলকাতা থেকে অনেক দূরে এখানকার জনজীবনের সঙ্গে মিশে যাবে সে। রাস্তার লোক চলাচল দেখতে দেখতে এইসবই ভাবছিল নবারুণ। একসময় আশপাশের কয়েকটা বাড়ির ছাদে প্রদীপের আলো জ্বলে উঠল। ভূত চতুর্দশীর রাত। এ রাতে নাকি প্রেতাত্মারা জেগে ওঠে, আর তাদের দূরে সরাবার জন্যই নাকি আলো জ্বালানো হয়। এ কথা শুনেছে নবারুণ। কালী পুজো ব্যাপারটা মনে আসতেই নবারুণের ধীরে ধীরে আবারও মনে পড়ে যেতে লাগলো 2 বছর আগের সে রাতের ঘটনাটা। আর তার সঙ্গে মনে পড়ে যেতে লাগলো মালবিকার স্মৃতি। সন্ধ্যা 7:30 নাগাদ নবারুণের ঘরে এসে রাতের খাবার দিয়ে লোকটা বলে গেল তার বাড়িতে কিছু কাজ আছে বলে আজ সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যদি নবারুণকে কোনো কাজে বাইরে বেরোতে হয় তার জন্য সদর দরজার একটা চাবিও সে দিয়ে গেল নবারুণকে। রাতটা এই নতুন নার্সিংহোমে একলাই কাটাতে হবে নবারুণকে। পরদিন ভোরেই আবার ফিরে আসবে লোকটা। সে চলে যাওয়ার পর আবারও যেন
পুরনো কথাগুলো ঘিরে ধরতে লাগলো নবারুণকে। সে ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য নবারুণ ভাবল যে বইগুলো একবার নেড়ে চেড়ে দেখা যাক। তন্ত্রের ব্যাপার সম্পর্কে বিশেষ কিছু জানা নেই তার, দেখা যাক বইটা কি বলে। এই ভেবে বইটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। সত্যি বইটার মধ্যে কিছুক্ষণের মধ্যে ডুবে গেল সে। সত্যি কি অদ্ভুত বিষয় সব! বশীকরণ, বান মারা, প্রেতাত্মাকে জাগানো, কত কিছুর পদ্ধতি লেখা আছে সেখানে। ব্যাপারগুলো নবারুণের কাছে বিশ্বাসযোগ্য মনে না হলেও সেগুলো বেশ অদ্ভুত বলে পড়তে বেশ আগ্রহ লাগছিল তার। কখনো কখনো তার বেশ মজাও লাগছিল। এক জায়গায় যেমন লেখা আছে যে শকুনের ডিম পারদপূর্ণ করে মুখে দিয়ে নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ করলে নাকি শুক্লপক্ষের শেষ রাতে শূন্য মার্গে বিচরণ করা যায়। আবার মন্ত্রোচ্চারণের মাধ্যমে জলের ওপর হাঁটার কৌশলও লেখা আছে। বিভিন্ন যজ্ঞের জন্য, তন্ত্র সাধনার জন্য নানা উপকরণও লেখা আছে সেই বইতে। সব সাধনার জন্য নরদেহের কথা তো আছেই, আছে বিভিন্ন সাধনার জন্য ব্যবহার্য নরকরটি সহ বিভিন্ন মানব অঙ্গ প্রত্যঙ্গের উপাচারের কথা। আছে কালো বেড়ালের হাড়, কাকের চঞ্চু, বানরের চামড়া সহ কর্তিত হাত, এসব অদ্ভুত উপকরণের কথা। মোটা বইটার পাতার পর পাতা উল্টে পড়ে যেতে লাগলো নবারুণ। বাইরে রাত বাড়তে লাগলো, স্তিমিত হয়ে আসতে লাগলো রাস্তার কোলাহল। বইটা পড়তে পড়তে একসময় একটা অধ্যায়ে এসে উপস্থিত হলো নবারুণ। ডাকিনী মহাযজ্ঞ সম্বন্ধে সেখানে লেখা আছে। এই যজ্ঞই তো আজ করতে চলেছেন ডাক্তার ঘটকের অঘোরতান্ত্রিক। ব্যাপারটা বোঝার জন্য সে উৎসাহ ভরে অধ্যায়টা পড়তে শুরু করলো। আর সেখানেই সে পেয়ে গেল জীবন্ত ব্রহ্ম উপবীতের ব্যাপারটা, যা এ যজ্ঞের প্রধান উপাচার, যা ধারণ করে এ যজ্ঞে বসতে হবে। আর সেটা পড়েই খাট ছেড়ে লাফিয়ে উঠে বসল নবারুণ। তার কাছে মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। তার কানে বেজে উঠল শ্যামা নামের মেয়েটার কাতর কণ্ঠস্বর। ডাক্তার, তুমি আমাকে বাঁচাও, আমার সন্তানটাকে এবারের জন্য বাঁচিয়ে দাও ডাক্তার। কেঁপে উঠল নবারুণের শরীর। বইতে যা লেখা আছে তা সংগ্রহের জন্যই কি মেয়েটাকে রাখা? মাথা ঝিমঝিম করতে লাগলো নবারুণের। তার চোখে খালি ভেসে উঠতে লাগলো মেয়েটার মুখটা। আর তারপর সেই মুখ বদলে গেল মালবিকার মুখে। সে যেন বলছে, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাব, আমাকে বাঁচাও। আর তার ডাক সহ্য করতে পারছে না নবারুণ। সে একসময় চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচাবো তোমাকে, আমি আসছি, আমি আসছি। এ ঘটনা আমি কিছুতেই ঘটতে দেব না। ঘর ছেড়ে পাগলের মতো ছিটকে বেরোলো নবারুণ। তারপর কোনো রকমে দরজা খুলে নার্সিংহোম থেকেও মালবিকা যে ডাকছে তাকে। নবারুণকে বাঁচাতে হবে তার পেটের বাচ্চাটাকে। কিন্তু কিভাবে সে পৌঁছবে সেখানে? রাত 11টা বাজে, মফস্বলের রাত। পথঘাট সব শুনশান হয়ে গিয়েছে। উদ্ভ্রান্তের মতো ছুটতে সে একসময় পেয়ে গেল এক মাতাল সাইকেল রিক্সাকে। নবারুণ তার পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে দিতেই সে জায়গায় পৌঁছে দিতে রাজি হয়ে গেল লোকটা। নবারুণ চড়ে বসলো তার রিক্সায়। সারা পৃথিবী যেন ঘুমিয়ে পড়েছে। দু একটা কুকুর ছাড়া কেউ জেগে নেই রাস্তায়। নবারুণ খালি লোকটাকে তাড়া দিতে লাগলো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে চালাও। তাড়া দেয়া সত্ত্বেও প্রায় 40 মিনিট লেগে গেল তার সে জায়গায় পৌঁছতে। নার্সিংহোমের কিছুটা তফাতে তাকে নামিয়ে দিয়ে চলে গেল রিক্সাটা। ভূত চতুর্দশীর রাত, আকাশে চাঁদ নেই, একটা আবছা আলো শুধু আছে। তার মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। নবারুণ এগিয়ে গিয়ে দাঁড়ালো গেটের সামনে। কোনো শব্দ বাড়িটার ভিতর থেকে না এলেও ডাক্তার ঘটকের গাড়িটা অন্ধকারে মিশে একপাশে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তিনি আছেন এখানে। গেটটা সন্তর্পণে খুলে ভিতরে ঢুকলো নবারুণ। রিসেপশনের দরজাও খোলা। সে ভিতরে ঢুকে দেখলো সিঁড়ির মুখের কোলাপসিবল গেটটাও খোলা। তবে কি ডাক্তার ঘটক ওপরে গেছেন? আর সময় নষ্ট না করে নবারুণ দ্রুত উঠতে শুরু করলো ওপরে। সে ঘরটাতে পৌঁছে গেল নবারুণ।
শূন্য ঘর, সেখানে কেউ নেই, জানলাটাও খোলা। সে তাকালো বাইরের দিকে, অন্ধকারে ডুবে আছে মাঠটাও। তবে তারই মধ্যে সেই গাছের জটলার ভিতর থেকে একটা আলো যেন দেখতে পেল সে। তার মানে হয়তো তারা সেখানেই আছে। আবার দ্রুত ফিরতে শুরু করলো নবারুণ। নিচে নেমে পিছনের জমিটাতে গিয়ে প্রাচীরের গা ঘেঁষে এগোতে লাগলো মাঠের শেষ প্রান্তে সেই গাছ ঘেরা জায়গাটার দিকে। হ্যাঁ, আলোটা ওর ভিতর থেকেই আসছে। ইলেকট্রিক বাতি নয়, মশাল জাতীয় কোনো কিছুর আলো। যজ্ঞাগ্নিও হতে পারে। নবারুণ উপস্থিত হলো জায়গাটার কাছে। সে একবার তাকালো সেই ঘরটার দিকে। দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গোঙানির শব্দ মুহূর্তের জন্য যেন কানে এলো তার। ব্যাপারটা নবারুণের মনের ভুলও হতে পারে। নবারুণ গাছগুলোর কাছে গিয়ে গাছের গুঁড়ির আড়াল থেকে উঁকি দিল ভিতরে। বেদির ওপর বসে আছেন অঘোরতান্ত্রিক। তার দেহের নিম্নাংশে রক্তাম্বর, দেহের ঊর্ধ্বাংশ উন্মুক্ত, গলায় বাহুতে রুদ্রাক্ষের মালা, কপালে রক্ত তিলক। তার সামনেই বেদিতে যজ্ঞাগ্নি জ্বলছে, আর সেই আলোতেই ছড়িয়ে পড়েছে চারপাশে গাছে ঘেরা সেই বৃত্তাকার জায়গার মাঝখানটা। যেখানে আগুন জ্বলছে তার চারপাশে 4টে নরকরটি রাখা, বেদির ওপর সাজানো যজ্ঞের নানা উপকরণ। বেদির গায়েই অঘোর সন্ন্যাসীর হাতের নাগালের মধ্যেই মাটিতে প্রথিত আছে ধারালো একটি ত্রিশূল। আর অন্য পাশে কিছুটা তফাতে আধো অন্ধকারে বসে আছে অঘোর সন্ন্যাসীর সেই কুহকিনী। সন্ন্যাসী মাঝে মাঝে ধুনো ছেটাচ্ছেন আগুনে, তাতে দপ করে জ্বলে উঠছে আগুনের শিখা। আর সেই আলোতে জলজল করছে প্রাণীটার চোখ দুটো। কিসের জন্য সে যেন প্রতীক্ষা করছে। সেটা কি তা বইটা পড়ে জেনে গিয়েছে নবারুণও। আলো এসে পড়েছে অঘোরতান্ত্রিকের মুখেও। তিনি মাঝে মাঝে ডান হাত দিয়ে আগুনে ধুনো ছুটছেন ঠিকই, কিন্তু দৃষ্টি তার সেই ঘরটার দিকে। তিনিও যেন কিসের একটা প্রতীক্ষা করছেন। তাহলে কি ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে বউটাকে, শ্যামাকে? ট্রলি বেডটা কি তার জন্যই ওই ঘরে পাঠানো হয়েছিল, যাতে অপারেশনের টেবিলের মতো ওটাকে ব্যবহার করা যায়? সে গাছের আড়াল থেকে এগোতে যাচ্ছিল ঘরটার দিকে। ঠিক ঠিক সেই সময় ডাক্তার ঘটক সেই ঘরের দরজা খুলে বেরিয়ে ছুটতে ছুটতে এসে উপস্থিত হলেন গাছের আড়ালে থাকা ফাঁকা জায়গাটার মধ্যে। ডাক্তার ঘটকের পরনেও লুঙ্গির মতো রক্তবস্ত্র, ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তার কোলে ধরা আছে লালচে রঙের কি যেন একটা জিনিস। তাকে দেখেই অঘোরতান্ত্রিক উঠে দাঁড়িয়ে ব্যগ্রভাবে বললেন, দাও দাও দাও, ওর মধ্যে প্রাণ থাকতেই ওকে ধারণ করতে হবে, দাও দাও। শিষ্যের কাছ থেকে জিনিসটা নিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই সেটা ধারণ করলেন অঘোরতান্ত্রিক। ডাকিনী যজ্ঞের প্রধান উপাচার, ব্রহ্ম উপবিদ, জীবন্ত উপবিদ। নবারুণ দেখল, হ্যাঁ, এই উপবিদের কথাই তো লেখা ছিল সেই বইতে। মাতৃ গর্ভ থেকে 5 মাসের সন্তান বা ভ্রূণকে উৎপাটিত করতে হবে মায়ের সঙ্গে বাচ্চার সংযোগ স্থাপনকারী নারী বা কট সমেত। সেই নারীটাই ধারণ করতে হবে উপবিদ বা পৈতের মতো। সেই সন্তানের দেহে তখনও প্রাণ থাকবে, স্পন্দিত হবে সে। তার সঙ্গে স্পন্দিত হবে সেই ব্রহ্ম উপবিদ, জীবন্ত উপবিদ। সেই কম্পন থেমে যাওয়ার আগেই ডাকিনী যজ্ঞের মন্ত্রোচ্চারণ শুরু করতে হবে। আবির্ভাব হবে ডাকিনীর। তাকে শুধু দেখতে পাবে ব্রহ্ম উপবিদধারী। সে মনস্কাম পূর্ণ করবে তান্ত্রিকের। যজ্ঞ শেষে হোমাগ্নিতে প্রথমে সমর্পণ করতে হবে সেই উপবিদ। তারপর সেই শিশুর অর্ধদগ্ধ মাংস উৎসর্গ করতে হবে কোনো কালো বিড়ালকে। হ্যাঁ, এমনই কথা লেখা ছিল বইটাতে। হ্যাঁ, ওই তো যজ্ঞের আগুনে নবারুণ স্পষ্ট দেখতে পাচ্ছে সেই নারী বা কর্তাকে উপবিতের মতো গলায় ধারণ করে অগ্নিকুণ্ডের সামনে বসে পড়লেন অঘোরতান্ত্রিক। এক বিভৎস দৃশ্য। তার পেটের কাছে নারী থেকে লকেটের মতো ঝুলছে ভ্রূণটা। শেষ মুহূর্তে স্থির হয়ে যাওয়ার আগে থরথর করে কাঁপছে সে। তার সঙ্গে স্পন্দিত হচ্ছে নারী ব্রহ্ম উপবিদটাও।
তার থেকে রক্ত চুইয়ে পড়ছে অঘোর বাবার সর্বাঙ্গে। মন্ত্রোচ্চারণ করতে শুরু করেছেন অঘোরতান্ত্রিক। আকাশের দিকে লাফিয়ে উঠছে যজ্ঞের আগুন। সে আগুনে ভয়ঙ্কর লাগছে অঘোরতান্ত্রিকের মুখটা। তার চোখ দুটো যেন জ্বলছে, জ্বলছে কুহকিনীর চোখও। লোলুপ দৃষ্টিতে সে চেয়ে আছে তার প্রভুর উপবীতের দিকে, তার সঙ্গে ঝুলতে থাকা সেই নরম লাল মাংস পিণ্ডের দিকে। দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য যেন পাথর বনে গিয়েছিল নবারুণ। তার হুঁশ ফিরল একটা ভয়ঙ্কর চিৎকারে। সেখানে ছুটতে ছুটতে প্রবেশ করলো এক নারী, সম্পূর্ণ উলঙ্গ। সে কৃষ্ণবর্ণ, মাথার চুল উঠছে, সাক্ষাৎ রণচণ্ডী কালী মূর্তি যেন। তার পেটের কাছটা ফাঁক হয়ে আছে, রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। তার এক হাতে ধরা আছে একটা অস্ত্রোপচারের ছুরি, যে ছুরি দিয়ে সম্ভবত ডাক্তার ঘটক তার পেট চিরে বাচ্চাটাকে বার করে এনেছিলেন তার নারী সমেত। সেই নারী চিৎকার করে বলে উঠল, দে দে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দে, আমি এবার আর তোদের নিতে দেবো না ওকে। আর এরপরই সম্ভবত শ্যামার চোখ গেল অঘোরতান্ত্রিকের দিকে। সন্তানকে ছিনিয়ে নেওয়ার জন্য সে এগোতে লাগলো তার দিকে। মন্ত্রোচ্চারণ করে চলেছেন অঘোরতান্ত্রিক। মেয়েটা বেদির উপর উঠতে যাচ্ছিল, সে সময় আটকাতে গেলেন ডাক্তার ঘটক। কিন্তু আজ আর কোনো বাধা মানবে না সেই রণচণ্ডী নারী। ডাক্তার ঘটক তার পথ আটকাতে দাঁড়ালেন ঠিকই, কিন্তু সেই সন্তান হারা নারী মূর্তি প্রচন্ড আক্রোশে তার হাতের স্ক্যালপলটা চালিয়ে দিল ডাক্তার ঘটকের কণ্ঠনালী লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ডাক্তার ঘটকের গলা থেকে। পিছু হটে তিনি ছিটকে পড়লেন বেদির উপর। ছত্রখান হয়ে গেল অঘোরতান্ত্রিকের সামনে সাজিয়ে রাখা যজ্ঞের উপচারগুলো। অগ্নিকুণ্ড থেকে দু একটা জ্বলন্ত কাঠও ছিটকে পড়লো এদিক ওদিক। ব্যাপারটা দেখে গুহকিনী আতঙ্কে লাফ দিল বেদিতে উঠে প্রভুর কাছে যাওয়ার জন্য, কিন্তু সে গিয়ে পড়লো ঘিয়ের সরার উপরে। পাশেই ছিল একটা জ্বলন্ত কাঠ। মুহূর্তের মধ্যেই আগুন লেগে গেল কুহকিনীর ঘি মাখা রোমার শরীরে। একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডর মতো সে ছোটাছুটি করতে লাগলো চারপাশে। এদিকে শ্যামার শরীরও অবসন্ন হয়ে এসেছে, তার চেরা পেট দিয়ে রক্ত ঝরছে। বেদিটাতে উঠতে গিয়েও সে আর উঠতে পারল না সেখানে। টলতে টলতে সে পড়ে গেল বেদির একটু তফাতে। জীবন শেষ হয়ে এসেছে তার। হাত থেকে ছিটকে পড়ল স্ক্যালপলটা। ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন অঘোরতান্ত্রিকও। এবার তিনি তাকালেন চারপাশে ছুটন্ত সেই অগ্নিগোলকের দিকে। তারপর আর্তনাদ করে উঠলেন, কুহকিনী, কুহকিনী! বেদি থেকে লাফিয়ে নামলেন অঘোর বাবা, তুলে নিলেন পায়ের সামনে পড়ে থাকা স্ক্যালপলটা। তারপর তিনি এগোতে থাকলেন কিছুটা তফাতে মাটিতে চিত হয়ে পড়ে থাকা মেয়েটার দিকে, যার জন্য তার যজ্ঞ পণ্ড হলো। তার আদরের কুহকিনীর মৃত্যু হতে চলেছে, তাকে তিনি কিছুতেই বাঁচতে দেবেন না। আদিম জিঘাংসা জেগে উঠেছে তার চোখে মুখে। নিভে যাওয়ার আগে দপদপ করছে সেই অগ্নিকুণ্ড। বেদির উপর পড়ে আছে ডাক্তার ঘটকের কণ্ঠনালী ছিন্ন মৃতদেহ। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে করতে চারপাশের অগ্নিগোলকের মতো ছোটাছুটি করছে কুহকিনী। মাথার উপরের গাছ থেকে ডানা ঝাপটে অন্ধকারে আকাশের দিকে উড়ে যাচ্ছে ভয়ার্ত পাখির দল। সব মিলিয়ে এক বীভৎস নারকীয় পরিবেশ চারিদিকে। আর অস্ত্রটা উঁচিয়ে ধরে মাটিতে পড়ে থাকা মেয়েটার দিকে এক পা করে এগোচ্ছে এক নরপিশাচ। উত্তেজনার বশে নবারুণ কখন যেন গাছের আড়াল থেকে বেদির কাছে চলে এসেছে খেয়াল নেই তার। তাকে খেয়াল করেননি অঘোর সন্ন্যাসী। তার দিকে পিছন ফিরে তিনি এগোচ্ছেন মেয়েটার দিকে। শেষ মুহূর্তে একবার উঠে বসার চেষ্টা করলো সেই মেয়েটা। অঘোর সন্ন্যাসীর গলায় ঝুলতে থাকা তার সন্তানকে দেখতে পেয়ে সে বলে উঠল, দে দে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে। তুই সন্তান নিবি, তুই সন্তান নিবি! অট্টহাস্য করে উঠলেন অঘোরতান্ত্রিক। বিভৎস সেই হাসি। স্ক্যালপেলটা তিনি বাগিয়ে ধরেছেন তার সামনের দেহটা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। তার পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হচ্ছে গাছের পাচিরে। শেষ মুহূর্তে হয়তো মেয়েটা দেখতে পেয়ে গেল বেদির কাছে এসে দাঁড়ানো নবারুণকে। তার উদ্দেশ্যে সে অন্তিম আর্তনাদ করে উঠল, আমাকে তুমি বাঁচাও, আমার বাচ্চাটাকে রক্ষা করো, রক্ষা করো আমার বাচ্চাটাকে। নবারুণ তার দিকে তাকিয়ে দেখলো, আরে মাটিতে যে পড়ে আছে সে তো মালবিকা। আর তার দিকে সাপদের মতো এগোচ্ছে অঘোরতান্ত্রিক। এবার আর অপেক্ষা করতে পারলো না নবারুণ। হয়তো এটা তার দৃষ্টি বিভ্রম, তবু এসব ভাবার সময় এখন আর নেই। বেদির পাশেই মাটিতে গাঁথা ছিল ত্রিশূলটা, সেটা তুলে নিল নবারুণ।
অগরতান্ত্রিক তখন ঝাঁপাতে যাচ্ছে মাটিতে পড়ে থাকা মেয়েটার উপর। ঠিক সেই মুহূর্তে অগরতান্ত্রিকের উন্মুক্ত পিঠ লক্ষ্য করে সে দেহের সমস্ত শক্তি সঞ্চয় করে আঘাত আনলো। ত্রিশূলের 3টে কলাই এফোর ওফোর করে দিল অগরতান্ত্রিকের বুক পিঠ। মাটির উপর পড়ে স্থির হয়ে গেল তার দেহ। এই প্রথম সজ্ঞানে মানুষ খুন করল নবারুণ। হয়তো তান্ত্রিকের কথাই সত্যি হলো। নবারুণের পর ঝুঁকে পড়ল সেই নারী দেহের ওপর। তবে নবারুণ এবার বুঝতে পারল সে নারী মালবিকা নয়, সে শ্যামাই। সে দেহেও তখন প্রাণ নেই। এরপর একটা কাজ করলো নবারুণ। অন্তিম ইচ্ছা পূরণের জন্য সে তান্ত্রিকের দেহ থেকে বাচ্চার মৃতদেহটা নিয়ে পুড়ে দিল মায়ের জঠরে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো নবারুণ। আগুনটা নিভে গিয়েছে। চারপাশে শুধু জমাট বাঁধা অন্ধকার। মাঠ অতিক্রম করে একসময় নার্সিংহোমের বাইরে বড় রাস্তায় উঠে এলো নবারুণ। দুটো আলোক বিন্দু দূর থেকে এগিয়ে আসছে। সেটা থামাবার জন্য নবারুণ এগোলো। কেউ কিছু জানবার আগে এ জায়গা ছেড়ে তাকে অনেক দূরে চলে যেতে হবে। শুনছিলেন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভয়াল ভয়ঙ্কর তন্ত্রের কাহিনী জীবন্ত উপবীত। কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরতে যারা কণ্ঠ দিয়েছে তারা হলো অঘোরতান্ত্রিক মনোহর মণ্ডল, ডক্টর ঘটক গণেশচন্দ্র লাহা, ডক্টর নবারুণ শান্তনু দত্ত, ডক্টর দাস মৃণাল কান্তি লাহা, শ্যামা দিশা নন্দী, মালবিকা ও আয়ার ভূমিকায় স্নেহা লাহা, শ্যামার বর প্রিয়ম লাহা। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি তন্ময়। আমাদের আজকের এই উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো পছন্দের গল্প থাকে আমাদের জানাতে পারেন। আমরা আমাদের চ্যানেলে পাঠ করে শোনাবার চেষ্টা করব। আগামী সপ্তাহে আবারও দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গলি স্টোরি স্টেশনের পাশে থাকবেন। ধন্যবাদ।